আসসালামু আলাইকুম। সিপিসির প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আজকে ক্লাসে যুক্ত হবেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলবেন, এরপরেই আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করব। অলরেডি অনেকেই জয়েন করেছেন, বাকিরাও একটু দ্রুত জয়েন করবেন। আমাদের আজকে সিপিসি রিটেনের প্রথম ক্লাস। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আপনারা একটু দ্রুত লাইভে জয়েন করবেন আর আমাকে জানাবেন সবকিছু ওকে কিনা। আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করব। আমরা একটু অপেক্ষা করছি সবার জন্য, অনেকেই এখনো জয়েন করে নেই। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস বার রিটেন। এর আগে বারের প্রিলিতে একাধিকবার দেখা হয়েছে, বিভিন্ন কোর্সের রিভিশন ক্লাস আপনাদের সাথে আমার দেখা হয়েছে। রিটেনে আজকে প্রথম ক্লাস, একটু দ্রুত আপনারা জয়েন করবেন সবাই। আমরা অপেক্ষা করছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোটামুটি 430 জনের মতো এখন এখানে লাইভ করছেন, দেখা যাচ্ছে আমার এখানে সব ঠিক আছে। আচ্ছা, প্রথমেই সবাইকে কংগ্রেচুলেশনস। যারা এবার 2025 সালের বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন। ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানিয়েছি যারা আমাকে নিউজটা দিয়েছেন। আমাদের সাথে একেবারে প্রিলির শুরু থেকে যারা যুক্ত ছিলেন এবং যারা নতুন করে রিটেনের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন। বার কাউন্সিলের যে গুরুত্বপূর্ণ দুটো ধাপ থাকে, এটার প্রথম ধাপটা আপনি সাকসেসফুলি পাশ করে এসেছেন, এটার জন্য আপনাকে অনেক বেশি অভিনন্দন, আপনাকে শুভেচ্ছা। এবং আপনার স্বপ্ন পূরণের একটা ধাপ আপনি এগিয়ে এসেছেন। এবারে আপনার স্বপ্ন পূরণের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, এই ধাপের জন্যই আমরা আসলে এই 40 দিনের একটা বা মিশন 40 যেটাকে আমরা বলছি, 40 দিনের একটা প্ল্যান রেডি করেছি। লিখিত ব্যাচে এসআর শুরু করে শেষ করতে পারিনি। আচ্ছা, অনেকেই এখনো জয়েন করছেন। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আরো একবার সবাইকে অভিনন্দন, নতুন করে যারা যুক্ত হচ্ছেন। আশা করছি আজকে এখানে যারা ক্লাস করছেন মেজরিটি এবার রিটার্ন পরীক্ষা দিবেন। অনেকের সাথে আমার পূর্ব পরিচয় আছে, অনেকে আমাকে দেখেছেন, ক্লাসে দেখেছেন, বিভিন্ন কনফারেন্সে বা সেমিনারে দেখেছেন আমাকে, আপনাদের রিভিশন ক্লাসেও আমি ছিলাম। আজকে আবার রিটেনের জন্য সিপিসির 5টা ক্লাস জুড়েই ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো যদি সুস্থ থাকি। প্রিলি পরীক্ষা একটা ডিফিকাল্ট এক্সাম ছিল, 1 ঘন্টার একটা পরীক্ষা, সবগুলো আইন একসাথে পরীক্ষা দিতে হয়। এটা বেশ ভালোই একটা ব্রেন স্টর্মিং এক্সাম থাকে, সেটা আপনারা সাকসেসফুলি পাশ করেছেন। রিটেনটাও আপনার 4 ঘন্টা মেবি পরীক্ষা হয় 100 মার্কের। এই 4 ঘন্টা সময়ের জন্য আপনার সবগুলো আইন একসাথে বসে একটা পরীক্ষা দিতে হয়। এটা খুব ভাইটাল একটা রোল প্লে করে, আপনি তো জানেন। বিশেষ করে রিটেনে যদি ভালো না করেন তাহলে আপনার স্বপ্নটাও অর্ধেক পূরণ হয়ে বাকিটা থেমে গেল, পূরণ হলো না। রিটেন পাস করলে সাধারণত ভাইভায় গিয়ে গ্রস যদি আপনার কাগজপত্রে কোনো ঝামেলা না থাকে আপনাকে আটকাবে না। তো রিটেনটা আপনার জন্য একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আজকে আমরা একটু আলোচনা করব রিটেনের জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে, আপনি কি করবেন, এবং সেই সাথে আপনারা অলরেডি ক্লাসের একটা ম্যাপ পেয়েছেন। প্রথম ক্লাসে আমি আলোচনা করব দেওয়ানি আদালতের এখতিয়ার নিয়ে, আলোচনা করব মামলা দায়েরের স্থান, কোথায় মামলা দায়ের করবেন। এরপরে আলোচনা করব রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা নিয়ে। 4টা টপিকই আপনার রিটেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং টপিকগুলো খুব সহজ। সিপিসি ইটসেলফ আসলে খুব সহজ একটা জিনিস, আমরা এটাকে ভয় পেয়ে জটিল বানায় ফেলি। সিপিসি কিন্তু জটিল কিছু না। যদি আপনি একটু সময় নিয়ে গল্পে গল্পে একটু ক্রোনোলজিক্যালি পড়াশোনা করেন তখন দেখবেন যে সিপিসিটা একদম সহজ। এখনো অনেকে জয়েন করছেন, এই জন্য আমরা আসলে অফিসিয়ালি ক্লাসটা শুরু করতে পারছি না, একটু সময় নিচ্ছি। আপনারা সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। অলরেডি আমি বোর্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা লিখেছি,
আজকের ক্লাসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ধারা যেগুলো সেগুলো আমি ইতোমধ্যে বোর্ডে লিখেছি, আপনারা আগে এই ধারাগুলো একটু খাতায় তুলে ফেলবেন। নাবিহা ওয়াসিমাত কি লিখেছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আপনার পেনাল কোড, সিপিসি আর এসআর অ্যাক্টের ক্লাসগুলির জন্য প্রিলি সহজ হয়ে গিয়েছিল, আপনার প্রতি কৃতজ্ঞতা। পেনাল আর এসআর মাথায় খুব সহজে বসে গিয়েছিল। লিখিত মাস্টারের সাথে মিলে পড়ালে একটু উপকৃত হতাম, সাথে বিচার প্রক্রিয়া। ইঞ্জিনিয়ার মাহমুদ মুন্না, কিভাবে পড়ালে আপনি উপকৃত হবেন এই দায়ভারটা আমি নিব, এটা আপনার দায়ভার না, এটা একেবারেই আপনার দায়িত্ব না। এটা আপনি নিশ্চিন্ত হয়ে শুধু ক্যামেরা বা মোবাইলের সামনে বসে থাকেন। আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছেন, আমরা এখন আর আচ্ছা। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, ইন মাই পার্ট to pass MCQ, your evidence and penal code revision class make me successful, thanks a lot. আচ্ছা, প্রথমেই কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, তারপরে আমরা আসলে পড়াটা শুরু করব। একদম ক্লাস শুরুর আগে এখানে আমাদের রেগুলার স্টুডেন্ট যেমন আছেন, এবং যেহেতু আমরা পাবলিক গ্রুপে ক্লাস নিচ্ছি, সম্ভবত এমন অনেকেই আছেন যাদের সাথে আমাদের রেগুলার ব্যাচে দেখা হয় না, বা যারা হয়তো প্রিলি পাস করেছেন এখনো ঠিক ডিসাইড করে উঠতে পারছেন না রিটেনের জন্য কি কোচিং করাটা দরকার, রিটেনের জন্য কি কারোর সাথে কানেক্টেড থাকাটা দরকার, নাকি নিজে নিজে পড়ে আমি রিটেন প্রস্তুতি নিব। সম্ভবত এই দ্বিধাদ্বন্দ্বে অনেকে ভোগেন। এই আজকের ক্লাসটা পাবলিক করার উদ্দেশ্য এটা, আপনারা প্রায় আমাদের কাছে একটু রিকোয়েস্ট করেন যে একটা দুটা ক্লাস আপনাদের আমাদেরকে একটু ওপেন করে দেন, আমরা একটু দেখি, আমরা একটু ক্লাসের মান যাচাই করি। একটা জায়গায় আমি ভর্তি হব, ভর্তি হওয়ার আগে আমি আসলে আপনাদের এই প্ল্যাটফর্মটাকে ট্রাস্ট করতে পারি কিনা, এই ব্যাপারটার জন্য আমাদেরকে একটা দুটা সেশন একটু ওপেন করে দেন। তো এটা সেভারেল রিকোয়েস্ট এসেছে আমাদের কাছে, সেটার ধারাবাহিকতায় বা সেটা বজায় রাখতে গিয়ে আমরা আসলে আজকের ক্লাসটাও ওপেন সেশন নিয়ে নিচ্ছি। তো যারা ক্লাস করছেন, যারা দেখবেন, সবাইকে ওয়েলকাম করছি আরো একবার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কংগ্রেচুলেশনস আরো একবার, আপনারা সাকসেসফুলি প্রিলি কমপ্লিট করে এসেছেন। বার কাউন্সিল পরীক্ষা হোক কিংবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সব থেকে ভাইটাল বা গেম চেঞ্জার পরীক্ষাটা হচ্ছে রিটেন পরীক্ষা, এবং এই রিটেন পরীক্ষার মাধ্যমেই আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনি আপনার স্বপ্নের দিকে কতটা এগোতে পেরেছেন। প্রিলিটা থাকে হচ্ছে একটা বাছাই পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে একটা বাছাই, আপনাকে বাছাই করবো, অনেক ক্যান্ডিডেট থাকে, অনেকে ফর্ম ফিল আপ করে, এদের মধ্য থেকে কারা আসলে রিটেনে বসতে পারবে। বার কাউন্সিলের পক্ষে আসলে এত ক্যান্ডিডেটের রিটেন নেওয়া সম্ভব না, এই জন্য তারা একদম সংক্ষিপ্ত করে ফেলে, শর্ট লিস্ট করে ফেলে, একটা পাস মার্ক নির্ধারণ করে দেয়, এই নাম্বারটা যারা অ্যাকোয়ার করবে তারাই ফাইনালি আসলে তাদের স্বপ্ন পূরণটা করতে সক্ষম হবে। এখন আপনাদের প্রিলি প্রশ্ন দেখে এইটুকু তো বুঝতে পেরেছেন যে যারা নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করেছেন, নিয়মিত পড়াশোনা করেছেন এবং ঠিকঠাক মতো পরীক্ষা দিয়েছেন, আপনারা যেই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকে না কেন, শিক্ষকদের গাইডলাইন মেনটেন করেছেন, এই কাজগুলো করার ফলে আপনার এত জটিল একটা এক্সামও আপনার কাছে সহজ হয়ে গিয়েছে। রিটেনটাও ঠিক তাই। প্রথমে যে প্রশ্নটা আপনারা আমাকে করেন সেটা হচ্ছে, ম্যাম 1 মাস পরে আসলে রিটেন পাস করা যাবে কিনা। আরেকটা প্রশ্ন আমি দেখেছি যে আমি এর আগে শুধু প্রিলির জন্যই পড়েছি, রিটেনের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমার জন্য আসলে রিটেনটা একদমই নতুন, আমি এই 1 মাসে কভার করতে পারবো কিনা। আবার অনেকে এরকম টেক্সট আমাকে করেছেন যে আমি এর আগে সেভারাল টাইম রিটেন পরীক্ষা দিয়েছি, প্রিলি আমি পাস করতে পারলেও রিটেনটা কেন জানি আমি ক্র্যাক করতে পারছি না। এটা এই প্রশ্নগুলো আপনারা আমাকে করেন, 3টা প্রশ্নের উত্তরই দিই। প্রথম কথা হচ্ছে, রিটেন পাস করার জন্য 40 দিন সময় বা 30 দিন সময় ইজ মোর দ্যান এনাফ। এটা শুধু এনাফ না, এটা হচ্ছে মোর দ্যান এনাফ, মানে এটা যথেষ্ট সময়। আপনি যদি আপনার এই 30 দিন বা 40 দিন সময়টাকে প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট। এবং এই 40 দিন আপনি শুধু যে রিটেনটা পাস করবেন ব্যাপারটা তা না, আপনি খুব কনফিডেন্টলি এবং খুব ভালো একটা নাম্বার নিয়ে রিটেনটা পাস করে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি এর আগে অনেকে আমাকে বলেছেন যে আমি শুধু প্রিলি পড়েছি ম্যাম, আমি কখনো রিটেন পড়িনি। এটা কিন্তু সত্য না। আপনি রিটেন পড়েছেন, কিন্তু আপনি আসলে বুঝতে পারেন নাই যে আপনি রিটেন পড়েছেন। যেমন আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আদালতের এখতিয়ার,
দেওয়ানি আদালতের এখতিয়ার, দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়, রেস জুডিকাটা কি, রেস সাবজুডিস কি। এটার সাথে রিলিভেন্ট সেকশন হচ্ছে সেকশন 3, 6, 9, 10, 11 এবং 15 থেকে শুরু করে 24 পর্যন্ত। এই ধারাগুলো আপনারা অসংখ্যবার পড়েছেন। সিপিসি পড়তে গেলে, ধারা পড়তে গেলে আমরা এই ধারাগুলো দিয়েই শুরু করি এবং আপনারা অনেক অনেক পড়েছেন। আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি 9-এ কি আছে, সেকশন 9 অফ সিপিসি, এখানে কি বলা আছে, আপনি একদম চটজলদি আমাকে উত্তর দিবেন। এখানে বলা আছে দ্য সিভিল কোর্ট ক্যান ট্রাই অল কাইন্ডস অফ সুট উইচ ইজ সিভিল নেচার। সিভিল নেচারের যে কোনো সুট সিভিল কোর্ট ট্রাই করতে পারে। আর সিভিল নেচারের সুট বলতে আমরা কি বুঝি? রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, এটা এক্সপ্লেনেশনে দেওয়া আছে, আপনি এটা জানেন। সম্পত্তির অধিকার আর পদের অধিকারকে আমরা বলছি সুট অফ সিভিল নেচার। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, দেওয়ানি আদালত সকল ধরনের দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা ট্রাই করতে পারে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সেকশন 10-এ কি আছে, আপনি একদম কুইক আমাকে বলে দিবেন সেকশন 10-এ আছে রেস সাবজুডিস। আমি যদি জিজ্ঞেস করি আমাকে একটু বলেন তো রেস সাবজুডিস ব্যাপারটা কি, আপনি খুব চট করে বলে দিবেন ম্যাম পূর্বে দায়েরকৃত একটা আদালতে মোকদ্দমাটা চলছে, সেম ম্যাটার নিয়ে আমি পরে এসে আবার আরেকটা মোকদ্দমা দায়ের করলাম, এটা করা যাবে না। যদি এরকম হয়ে থাকে তাহলে পরের মোকদ্দমাটা স্টপ হয়ে যাবে, আগেটা চলমান থাকবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি বলেন তো সেকশন 11-এ কি আছে, আপনি কুইক আমাকে অ্যান্সার দিবেন ম্যাম এটা হচ্ছে রেস জুডিকাটা। কোনো মামলা যদি পূর্বে নিষ্পত্তি হয়ে থাকে ওই একই বিষয় নিয়ে পুনরায় আর মোকদ্দমা দায়ের করা চলবে না। যদি জিজ্ঞেস করি বলেন তো সেকশন 15-এ কি আছে, আপনি আমাকে বলবেন যে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমাটা দায়ের করতে হয়। আমি যদি জিজ্ঞেস করি একটু বলেন তো আমাকে সেকশন 16-এ কি আছে, আপনি আমাকে বলবেন বিরোধীয় বিষয় যেখানে অবস্থিত, মোকদ্দমার কারণ যেখানে উদ্ভব হয়েছে, মামলা সেখানেই করতে হবে। আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে বলেন তো সেকশন 24-এ কি বলা আছে, আপনি বলবেন আদালতের মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। আদালত চাইলে মোকদ্দমা একটা জায়গা থেকে বা একটা আদালত থেকে আর একটা আদালতে শিফট করতে পারে। তার মানে আপনি যে আমাকে বলছেন যে আমি রিটেন পড়ি নাই, ইহা কিন্তু সত্য না। আপনি রিটেন পড়েছেন, কিন্তু ওইটা যে আপনি রিটেনের জন্য পড়ছেন আপনি এই ব্যাপারটাই আসলে বুঝেন নাই। এই জন্য আপনার মধ্যে একটা ভীতি কাজ করছে, আপনার মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি তো কখনো রিটেন পড়িনি। আপনি আসলে অনেক কিছু পড়েছেন। যারা প্রিলি কোয়ালিফাই করে এসেছেন আপনি অনেকটুকু রাস্তা হেঁটে এসেছেন, আপনি অনেক কিছু পড়েছেন। সুতরাং প্রথম আমার শর্তটা হচ্ছে বা প্রথম আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, আননেসেসারি ফিয়ার, অযথা ভয় মনের মধ্যে স্থান দেওয়া যাবে না। কোনো কিছু নিয়ে আননেসেসারি ভয় পাওয়া যাবে না। ভয় যেখানে পাওয়া দরকার ছিল সেটা আপনি সাকসেসফুলি পার করে আসছেন। এখন রিটেনে ভয় পাওয়ার কিছু নাই। রিটেনে যেটা করতে হয় সেটা হচ্ছে বিষয়গুলো একটু বুঝতে হয়। রিটেন পুরাটা হচ্ছে আপনার কাছে। প্রিলি পরীক্ষাতে বল আপনার কোর্টে ছিল না, কিন্তু রিটেনে বল পুরোটাই আপনার কাছে। আপনাকে 4 ঘন্টা সময় দিবে, প্রশ্ন আপনার সামনে, খাতা আপনার সামনে, গ্রাউন্ড ওপেন। যে দিক দিয়ে খুশি আপনি সেদিক দিয়ে অ্যান্সার করতে পারেন, যেভাবে খুশি আপনি সেভাবে লিখতে পারেন। সুতরাং প্রথমে মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন আমি রিটেন কখনো পড়ি নেই। আপনি পড়েছেন রিটেন, কারণ আপনি এই প্রত্যেকটা সেকশনে কি বলা আছে আপনি জিনিসগুলো জানেন। আপনাকে যদি এখন আমি বলি সুট অফ সিভিল নেচার বলতে তুমি কি বুঝো, অবশ্যই আপনি আমাকে 2 থেকে 3 লাইন ব্যাখ্যা দিতে পারবেন এবং আপনি আমাকে বোঝাতে পারবেন, এটাই রিটেন। আপনাকে যদি আমি বলি যে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা দুটার মধ্যে একটু পার্থক্য বলো তো, আপনি আমাকে ঠিক বলে দিবেন যে একটাতে মামলা হচ্ছে নিষ্পত্তি হয়েছে আর একটাতে মামলা চলমান। আপনি আমাকে ব্যাপারটা বোঝাবেন। এই জিনিসটুকুই আপনাকে পরবর্তী সময়ে গিয়ে খাতায় লিখতে হবে। সুতরাং যারা আমাকে প্রশ্ন করেছিলেন আমি জীবনেও কখনো রিটেন পড়ি নাই, আপনি রিটেন পড়েছেন, ইহাই সত্য। এবং আপনি যে রিটেন পড়েছেন আমি এতক্ষণে প্রমাণ করে দিয়েছি। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে আমি এর আগে সেভারেল টাইম রিটেন পরীক্ষা দিয়েছি। কেউ কেউ 1 বার দিয়েছেন, 2 বার দিয়েছেন, 3 বার দিয়েছেন, কিন্তু রিটেনটা কোয়ালিফাই করতে পারেন নাই। তো তারা যখন আমাকে প্রশ্ন করেছেন যে ম্যাম আমি কি এবার পরীক্ষা দিলে পাশ করতে পারবো, বা আমি কেন পাশ করতে পারছি না, আমার দুর্বলতা কোথায়, আমার ব্যক্তিগত যেটা ধারণা দীর্ঘদিন টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা শিখেছি, আপনি রিটেন পাশ করতে পারেন না কারণ আপনার প্রথম বাধাটা হচ্ছে আপনার মন। আপনার মাইন্ড তো প্রচন্ড পাওয়ারফুল একটা জিনিস। আপনি এক্সাম হলে যাওয়ার আগে থেকেই নিজেকে বোঝাতে থাকেন, আগে থেকেই নিজেকে বলতে থাকেন এই 100 মার্কের একটা পরীক্ষা, মাত্র 4 ঘন্টা সময়, আমি মনে হয় পারবো না। আমি তো পেনাল কোডের উদাহরণগুলো ভুলে গেছি, আমার কাছে তো সিপিসি অনেক জটিল লাগে, আমি তো ড্রাফটিং পারি না, আল্লাহ আমি মনে হয় রিটার্ন পারবো না।
এই যে আপনার মধ্যে একটা প্যানিক আপনি তৈরি করেন, এমনিতেই তো আপনার অনেক কিছু লিখতে হয়, 100 মার্কের পরীক্ষা মানে বিশাল লেখা, সময়টা থাকে 4 ঘন্টা, যান অনেক দূর থেকে জার্নি করে আপনি ঢাকায় যান এক্সাম দিতে, সবসময় এক্সাম সেন্টার আপনার কনভেনিয়েন্ট হয় না। এরপরে যখন নিজে নিজে প্যানিক করা শুরু করেন তখন আপনি প্রপারলি যা আপনি জানেন ওইটা আপনি খাতায় লিখতে পারেন না। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে আপনার ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট রিজন যেটা, যার জন্য আপনি রিটেনটা পাস করতে পারছেন না, সেটা হচ্ছে ইউ প্যানিক। প্রত্যেকটা পরীক্ষার আগে আপনি ভয় পান, আপনি প্যানিক করেন, এজন্য আপনি মূল পরীক্ষায় গিয়ে ভালো করতে পারেন না। দ্বিতীয় যেটা আপনাদের সমস্যা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনারা ওই 100 মার্ক 4 ঘন্টা সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারেন না। হয় কোনো একটা প্রশ্নে একটু বেশি সময় দিচ্ছেন, একটা প্রশ্ন হয়তো 7 পেজ 8 পেজ 9 পেজ লিখে ফেলছেন কারণ ওটা আপনি ভালো পারেন, আবার পরের প্রশ্নে গিয়ে আপনি সময়ই পাইলেন না, ওইটা হয়তো 2 পেজ লিখে ছেড়ে আসছেন। আবার সময় স্বল্পতার জন্য অনেকে ফুল অ্যান্সারও করতে পারে না, হয়তো 5 নাম্বার 10 নাম্বার ছেড়ে দিয়ে আসে। আপনার পরীক্ষাটাই হচ্ছে 100 নাম্বারের, 100 নাম্বারের পরীক্ষায় আপনি যদি 5 নাম্বার বা 10 নাম্বার পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসেন, এটা তো অবভিয়াসলি আপনার পরীক্ষা খারাপ হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর 3 নাম্বার যে জন্য আপনি পরীক্ষায় ফেল করেন সেটা হচ্ছে আশেপাশে কনসেন্ট্রেশন দেয়া। দেখবেন অনেকেই আছে পরীক্ষা শুরুর 20 মিনিটের মধ্যে লুজ শিট নেওয়ার জন্য মারামারি শুরু করে দেয়, আমাকে এক্সট্রা পেজ দেন, ওইটা দেখে আপনি ভাবেন যে আমি তো কিছুই পারলাম না, কারণ এখান থেকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমার তো এখনো লুজ শিট লাগলো না, আমি তো এখন এক্সট্রা পেজ দিলাম না, তার মানে আমার মনে হয় পরীক্ষা ভালো হচ্ছে না, ওই যে শেষ আপনি হেরে গেছেন। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হলো, যেটা আপনারা করেন সেটা হচ্ছে, আমি প্রশ্ন বুঝতে পারি না। কে বলেছে আপনি প্রশ্ন বুঝতে পারেন না? আজকের ক্লাসে আমি অ্যাটলিস্ট 3টা প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, 3টার উত্তরে আপনারা দিবেন, আমি দিব না। 3টা প্রবলেমেটিক প্রশ্ন আমি এখানে লিখব, আপনি আমাকে এটার অ্যান্সার বলবেন এবং আমি আপনাকে প্রমাণ করে দিব আপনি প্রবলেমেটিক প্রশ্ন বোঝেন, আমি প্রমাণ করে দিব আপনি পরীক্ষার হলের প্রশ্ন বোঝেন। আপনি বুঝেন না, এটা আপনার ভুল ধারণা। যে সঠিকভাবে বাংলা পড়তে জানে, যে এই সিপিসিটা পড়ে আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে, সে কিভাবে বলে আমি প্রশ্ন বুঝতে পারি না? আপনি অবশ্যই প্রশ্ন বোঝেন। কিন্তু ওই যে সমস্যাগুলো কোথায় করলেন, এক্সাম হলে যাওয়ার আগে থেকেই ইউ স্টার্টেড প্যানিকিং, এক্সাম হলে বসার পরে আপনি ওই যে নিজের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছেন, আপনি নিজেকে একটা ডিরেকশন দিচ্ছেন, আমি পারি না আমি পারি না আমি পারি না, আমি বোধহয় পারবো না। এরপর পরীক্ষার খাতাটা পাওয়ার পরে আশেপাশে যখন দেখলেন যে অনেকেই দেখবেন 25 মিনিট পরে লুজ শিট নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, অনেকে দেখবেন যে 30 মিনিট পর থেকে 4টা 5টা 6টা করে লুজ নিচ্ছে, আপনি তখন নিজেকে বোঝান যে আমার মনে হয় পরীক্ষাটা ভালো হচ্ছে না, ইফ আই ওয়ার এ গুড ক্যান্ডিডেট আমি এতক্ষণে 10টা লুজ শিট নিয়ে নিতাম। আপনাদেরকে আমি আশ্বস্ত করি, আমি আমার মূল পরীক্ষাতে কোনো লুজ শিট নেই। যখন বার কাউন্সিল রিটেন পরীক্ষা দিয়েছে আমি কোনো লুজ শিট নেইনি, আমি কিন্তু পাশ করে গেছি প্রথমবারই। সুতরাং এখানে আপনি লুজ শিট নিচ্ছেন কিনা, কতগুলো এক্সট্রা পেজ লিখতেছেন, এগুলো আসলে ম্যাটার করে না, ম্যাটার করে আপনার লেখাটা কতটা কন্টেন্টফুল। মফিজ তালুকদার, প্রশ্ন না বোঝাটা বড় সমস্যা, পরীক্ষার পরে যখন প্রশ্নগুলো দেখি তখন সব উত্তর পারি, যেমন গতকাল একটা পরীক্ষা দিয়েছিলাম একই অবস্থা। এই যে তার মানে মফিজ তালুকদার আপনার সমস্যা এটাই, আপনি প্যানিক করেন, আপনার কাছে পরীক্ষা ব্যাপারটা খুব ভীতিকর একটা জিনিস। আজকে থ্রু আউট দ্য সেশনে আমি চেষ্টা করব আপনাদের মনের মধ্য থেকে ভয়টা বের করে নিয়ে আসা, এবং আমি আপনাকে প্রমাণ করে দিব আপনি পারেন। আপনি না পারলে আপনি অন্তত আজকে রিটেনের ক্লাসগুলো করতে বসতেন না। আপনি পারেন, আপনি জানেন। ইউর মাইন্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। ইফ ইউ বিলিভ ইউ ক্যান, অনলি দেন ইউ ক্যান। আজকের পর থেকে আর কেউ কখনো এই কথাটা বলবেন না আমি প্রশ্ন বুঝি না। আপনি অবশ্যই প্রশ্ন বোঝেন। যে সঠিকভাবে বাংলা বুঝতে পারে পড়তে পারে সে আবার প্রশ্ন বোঝে না কিভাবে? আজকের পর থেকে এই কথা নিজেকে কখনো বলবেন না আমার কোনো রিটেনের প্রস্তুতি নেই। কখনো এটা বলবেন না আমি প্রশ্ন বুঝি না, প্রবলেমেটিক প্রশ্ন আমি অ্যান্সার করতে পারি না। আপনি বোঝেন, আপনি পারেন। আপনার মাথা হচ্ছে পৃথিবীর সব থেকে ঠান্ডা মাথা। সবাই প্যানিক করবে, সবাই অস্থির হবে, সবাই দুশ্চিন্তা করবে, আপনি করবেন না। আপনার কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা, এবং মাথা ঠান্ডা রাখলে যে অসাধ্যকে জয় করা যায়, এবং অবাস্তব জিনিসকে যে মানে অসম্ভব একটা জিনিসকেও যে সম্ভব করা যায়, এটার প্রমাণ অলরেডি আমাদের যারা স্টুডেন্ট এবার প্রিলি পাস করেছে তারা বলতে পারবে। আমার একটাই নিবেদন ছিল তাদের কাছে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, মাথা গরম করা যাবে না। অনেক প্রতিকূল পরিবেশ আপনার সামনে আসবে, অনেকে আপনাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে, আপনি এগুলো নিবেন না। আপনার কাজ হচ্ছে আপনার এক্সামে ফোকাস করা। তো রিটেন ওই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করবো, এবং আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন।
প্রথমেই আসেন যে কি কি বই লাগবে আসলে আমাদের এই যে জার্নিটা কমপ্লিট করব বা আমরা যে রিটেনটা পড়বো, রিটেন পড়ার জন্য আসলে কি কি বই আমার দরকার। আপনার রিটেন পড়ার জন্য এই দুইটা বই একটু সাথে রাখবেন শুধু, এবং আমি যে আপনার ক্লাসটা নিব আমি আপনাকে এই দুইটা বই থেকেই ক্লাস নিব। আমার এই দুইটা বই বই দরকার, এবং আপনার কাছে যদি এই দুইটা বই থাকে তাহলে আমার মনে হয় যে আর কোনো কিছু দরকার নাই। আপনার রিটেন প্রস্তুতির জন্য এই দুইটা বই যথেষ্ট। আমি তো বলবো শুধু এই একটা বই পড়ে আপনি নট অনলি বার, আপনি বিজেএস পর্যন্ত ক্র্যাক করতে পারবেন। এই একটা বই এত চমৎকার ওয়েতে লেখা, লিখিত মাস্টার। এই বইটা যদি শুধু আপনার পড়া থাকে, আচ্ছা, এই দুইটা বই যদি আপনার পড়া থাকে তাহলে আপনি শুধু যে বার পাশ করবেন ব্যাপারটা এরকম না, আপনি বিজেএস সহ ক্র্যাক করে যাবেন। এবং আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি যখন আপনার জুডিশিয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, বিজেএস এর জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, আমার প্রথম ভরসার জায়গাটাই ছিল প্রিলি মাস্টার। কোনো বেয়ার অ্যাক্ট না, অন্য কোনো রাইটারের কোনো বই না, কারণ প্রিলি মাস্টার ইটসেলফ ইজ এ বেয়ার অ্যাক্ট। প্রিলি মাস্টার নিজেই হচ্ছে একটা বেয়ার অ্যাক্ট, আমার আলাদাভাবে বেয়ার অ্যাক্ট পড়ার দরকার নেই। এবং যে মাদার ল গুলো জুডিশিয়ারিতে আসে সেটার জন্য আমি সোললি ডিপেন্ডেন্ট ছিলাম লিখিত মাস্টারের উপরে। এর বাইরে গিয়ে আমি কি পড়েছি, তেমন আহামরি কোনো কিছু পড়িনি। এই দুইটা আমার সব থেকে বেশি পড়া ছিল, এবং আমি এই দুইটা বই এত অসংখ্যবার রিভিশন দিয়েছি, এত অসংখ্যবার পড়েছি, এরপর আমার মনে হয় না যে আমার আর কোনো বই পড়ার দরকার আছে। সুতরাং আপনার রিটেনের জন্য অবশ্যই এই দুইটা বই কালেকশনে রাখবেন। বিশেষ করে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন বা যারা আমার আপকামিং সবগুলো ক্লাসে জয়েন করবেন, আপনাদেরকে আমি পড়াবো এই দুইটা বই থেকে। এবার আসেন, একজন বলছিলেন 2022-এর লিখিত মাস্টার, না 22-এর পরে সম্ভবত কিছু আপডেট করেছে, যেমন 17 বিজিএস এর প্রশ্নগুলো অ্যাড করেছে। আপনাদের বারের জন্য কিন্তু জুডিশিয়ারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং জুডিশিয়ারি প্রশ্নগুলো সলভ করে যেতে হবে। সুতরাং আমার পরামর্শ থাকবে আপডেটেড ভার্সনটা একটু কিনে নেবেন। হয়তো কিছু টাকা এখন খরচ হবে, অনেকে টাকার কথা চিন্তা করে বই কিনতে চান না। আপনি অ্যাডভোকেট হয়ে গেলে যে পরিমাণ টাকা আর্ন করবেন তার সামনে এটা কিছুই না। এটা একটা মাইনর ইনভেস্টমেন্ট নিজের প্রতি, তো এটা আপনি করতে পারেন, চাইলে বইটা নিয়ে নেবেন। আপনি একটু আপডেটটা নিলে 17 বিজিএস এর প্রশ্নগুলো সহ পেয়ে যাবেন। এরপরে আমাকে একজন বলছিলেন যে আপনি যদি আমাদেরকে একটু লিখিত মাস্টার এবং বিচার প্রক্রিয়া রিলেট করে পড়ান আমাদের জন্য ভালো হবে। আপনার বিচার প্রক্রিয়ার অনেক প্রবলেমেটিক প্রশ্ন এবং অনেক ছোট ছোট জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর কিন্তু লিখিত মাস্টারে দেয়া আছে। এবং আমি সব সময় কথাটা বলি, কথাটা যদিও আমার না, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই বিষ। আপনার বার কাউন্সিল রিটেন পাশ করার জন্য বিচার প্রক্রিয়া পড়ার দরকার নাই। আই রিপিট, বার কাউন্সিল পরীক্ষার রিটেন পাশ করার জন্য বিচার প্রক্রিয়া আপনার পড়ার দরকার নেই। আপনাকে পড়তে হবে এই দুইটা বই, লিখিত মাস্টার, প্রিলি মাস্টার। বিশেষ করে লিখিত মাস্টার, এটা আপনার ঠোঁটস্থ থাকতে হবে। লিখিত মাস্টারের এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা আপনি পারবেন না। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে এটা মোটামুটি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি বার কাউন্সিলের রিটেন পাশ করে যাবেন। সুতরাং আমি যদি এখন আপনাকে বিচার প্রক্রিয়া থেকে আলোচনা করা শুরু করি, কিংবা আমি যদি এখন আপনাকে বলি যে আপনি বিচার প্রক্রিয়া রিলেট করে পড়েন, বিচার প্রক্রিয়া থেকে প্রবলেমেটিক প্রশ্ন পড়েন, এটা ইটসেলফ আপনার জন্য হার্মফুল হবে। কারণ এটা প্রথমত আপনার দরকার নেই, দ্বিতীয়ত হচ্ছে বিচার প্রক্রিয়ার সাথে এটা রিলেট করতে গেলে আপনার সিপিসির একটা টপিক পড়তে অনেক সময় লেগে যাবে। যেমন বিচার প্রক্রিয়াতে একটা টপিক আমি আপনাকে বলি, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতি, অর্ডার 9-এ যেটা আছে, এটা নিয়ে এত সুবিশাল এবং সুবিস্তর আলোচনা করা আছে। যদি ওইটা নিয়ে আমি ক্লাস নিতে যাই তাহলে এক সিপিসির উপরে আমাদের ক্লাস নিতে হবে 20টা, মিনিমাম 15টা। সেটা এই মুহূর্তে সম্ভব না, বরং আমরা যদি সেটা করি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমি আসলে আপনাকে কি করব, বা 5টা ক্লাসে আমার প্ল্যানটা কি, আমি আপনাদের জন্য কেমন ভাবে 5টা ক্লাস রেডি করেছি। আমি টপিক ওয়াইজ 5টা ক্লাসকে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমি আলোচনা করব যে টপিকগুলো নিয়ে, এক নাম্বার হচ্ছে আদালতের এখতিয়ার, দুই নাম্বারটা হচ্ছে মোকদ্দমা দায়েরের স্থান,
3 নাম্বারটা হচ্ছে রেস সাবজুডিস এবং 4 নাম্বারটা হচ্ছে রেস জুডিকাটা। এই 4টা টপিক নিয়ে আমার আজকে প্রথম ক্লাস। এই 4টা টপিকের উপরেই আমি আজকের ক্লাসটা আলোচনা করব। এখন এই 4টা টপিক থেকে আপনার পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আলোচনা করব। 4টা টপিকের বেসিকটা আপনাকে আজকে আমি বুঝাই দিব। যেমন একটা আদালতের এখতিয়ার বলতে আপনি আসলে কি বুঝেন, আদালতের এখতিয়ার জিনিসটা কি, আদালতের এখতিয়ার সিপিসির কোথায় কোথায় বিষয়টা নিয়ে আলোচনা করা আছে, আদালতের এখতিয়ার থেকে যদি আপনার রিটেন পরীক্ষায় কোনো প্রশ্ন করে তাহলে কি প্রশ্ন করবে, আমি আপনাকে বোঝাবো মোকদ্দমা দায়েরের স্থান কি, এই রিলেটেড কতগুলো টপিক বা কতগুলো সেকশন আপনার বইয়ে আছে, এই মোকদ্দমা দায়েরের স্থান থেকে ইতোপূর্বে বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে কি কি প্রশ্ন এসেছে, আমি আপনাকে বোঝাবো রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার বেসিক কি, এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং আপনার আপকামিং পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি কেমন করে বিষয়টাকে ক্র্যাক করবেন। এটা বোঝাতে গিয়ে আমার যদি মনে হয় বিচার প্রক্রিয়া থেকে কোনো কিছু আলোচনা করা দরকার আমি আলোচনা করব, আমার যদি মনে হয় আলোচনা করার দরকার নেই আমি টপিক স্কিপ করে যাব। অন্তত এইটুকু আপনি বোঝেন যে কি আপনার পরীক্ষায় আসবে কি আসবে না এটা নিয়ে আমার বিস্তর অ্যানালাইসিস করা আছে এবং আমি আপনার প্রত্যেকটা ক্লাসে দাঁড়ানোর আগে 2 থেকে 2.5 ঘন্টার প্রিপারেশন নিই, আমি আপনার জন্য ভাবি। সো আই উইল ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউ। আপনাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। আজকে থেকে শুরু করে আগামী 5টা ক্লাসে সিপিসি নিয়ে যত যা প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে সবগুলো আমি ক্লাসে ধারণা দিয়ে দিব। টপিক প্রশ্ন নিয়ে তো আলোচনা করা সম্ভব না, টপিক নিয়ে আলোচনা করব এবং এটার উপরে কি কি প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসবে না সবগুলো বিষয় নিয়ে আপনাকে আমি বিস্তারিত আলোচনা করে দিব ক্লাসে। সুতরাং এই ভাবনাটা আপনার ভাবারই দরকার নেই, 1 নাম্বার কথা। 2 নাম্বার বিষয়টা হচ্ছে ক্লাসে আপনারা এই কাজটা করেন, আমাকে খুব ডিরাইভ করার চেষ্টা করেন, ম্যাম এটা এরকম করে পড়ান, ওটা ওরকম করে বুঝান, এই টপিকটা নিয়ে একটু বলেন, ওইটা নিয়ে একটু বলেন। আমাকে ডিরাইভ করে লাভ হবে না, কারণ আমি কিছুক্ষণ পর পরে কমেন্ট সেকশনটা অফ করে দিব। আমি যদি আপনাদের কমেন্ট সেকশনে কনসেন্ট্রেট করি তখন দেখা যায় যে আমি টপিকগুলো ঠিক মতো পড়াতে পারি না। তবে আমার উপরে আপনি ট্রাস্ট রাখতে পারেন, আশা করছি আমি যে আলোচনা করব এর বাইরে আপনার আসলে আর কোনো প্রশ্ন থাকবে না। 3 নাম্বার হচ্ছে ড্রাফটিং নিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, ম্যাম এই বিষয়ের উপর ড্রাফটিংটা দেখায় দেন। আপনাদের সিভিল ড্রাফটিং এর কোনো ক্লাস আমি দিব না, সিভিল ড্রাফটিং এর জন্য আমাদের আলাদা করে ক্লাস ডিজাইন করাই আছে, আমাদের এক্সপার্ট আছেন, সেই এক্সপার্ট আপনার ড্রাফটিং এর ক্লাস নেবে। সুতরাং ড্রাফটিং নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। সিভিল ড্রাফটিং এর উপরে আমরা আলাদা একটা ক্লাসই রেখেছি, সেই ক্লাসে আপনাকে যা যা সিভিল ড্রাফটিং পরীক্ষায় আসতে পারে সেই বিষয় নিয়ে সম্যক ধারণা দেওয়া হবে। আমি 5 ক্লাসে আপনার সাথে থিওরিটিক্যাল আলোচনা করব। সুতরাং আমার কাছে ড্রাফটিং এর রিকোয়েস্ট করে লাভ হবে না, এটা একটা ব্যর্থ প্রয়াস, ওটার ক্লাস আলাদাভাবে হবে। আমার মনে হয় যে আমি আপনাদের সাথে প্রিলিমিনারি আলোচনাগুলো করতে পেরেছি, এখন আমরা একটু পড়ায় প্রবেশ করতে পারি। আমি একটু 1 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, যদি কারো পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা এতক্ষণ যা যা বলেছি সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। রিটেনে আংশিক বাংলা এবং আংশিক ইংরেজিতে উত্তর দেওয়া যাবে কিনা, না আংশিক বাংলা আংশিক ইংরেজিতে উত্তর দেওয়া যাবে না, হয় আপনি পুরোটা বাংলায় পরীক্ষা দিবেন অথবা পুরোটা ইংরেজিতে পরীক্ষা দিবেন। টেকনিক্যাল শব্দগুলো আপনি চাইলে মাঝে মাঝে ইংরেজিতে লিখতে পারেন, যেমন আপনি হয়তো লিখছেন সিপিসি, আপনি হয়তো লিখছেন কোড অফ সিভিল প্রসিডিওর, এই কথাটা আপনি ইংরেজিতে লিখতে পারেন, তবে আংশিক বাংলা আংশিক ইংরেজিতে দেওয়ার কোনো সুযোগ নাই। সাবসেকশন মনে থাকে না, সাবসেকশন তো এখন মনে রাখার দরকার নাই, রিটেনের জন্য তো সাবসেকশন জরুরি না, সেকশনটা মনে রাখলেই চলে। ম্যাম প্রশ্নের 1 নম্বরের ক পারি কিন্তু খ পারি না, এক্ষেত্রে 3-এর খ যদি সমমানের হয় তাহলে ওটা উত্তর লেখা যাবে কিনা, না এরকম তো নিয়ম নাই। আপনি ধরেন আপনাকে সর্বমোট প্রশ্ন দিয়েছে 8টা, ফর এক্সাম্পল আপনার পুরো 100 মার্কে 8টা প্রশ্ন দিয়েছে, 8টার প্রত্যেকটাতেই ধরেন ক খ গ এরকম 3টা করে অপশন দিয়েছে, আপনাকে এই 8টার মধ্যে অ্যান্সার করতে হবে যে কোনো 5টা, এটা হলো নিয়ম।
আপনি যে কোনো পাঁচটা যখন সিলেক্ট করবেন তখন সেখানে মেক শিওর যে প্রশ্নটা আপনি সিলেক্ট করছেন সেটা সবগুলোই আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন আপনি হয়তো মনে করেন 1 নাম্বারের ক পারেন, খ পারেন, আপনি আবার 2-এর গিয়ে হচ্ছে গ লিখলেন, আবার 3 নাম্বারের আপনি ক আর খ দিলেন, 4-এর গিয়ে আপনি গ দিলেন, এভাবে করে কোনো সুযোগ নেই। এখন এভাবে করে 5 নাম্বারে আসলেন, 5-এর আবার ক খ দিলেন, আবার 6 গিয়ে চিন্তা করলেন আমি একটু ঘ নাম্বারটার অ্যান্সার করবো, 7, এভাবে করলে পরের প্রশ্নগুলো কেটে দিবে। অর্থাৎ 5টা যখন আপনাকে অ্যান্সার করতে বলে যে কোনো 5টা প্রশ্ন পিক করবেন এবং সেটা টপ টু বটম অ্যান্সার করবেন। যে কোনো 5টা আপনি খুঁজে বের করবেন এই 8টা প্রশ্নের মধ্যে কোন 5টা আপনি সব থেকে ভালো পারেন, সেই 5টারই সঠিক উত্তর দিবেন। আমার মনে হয় যে আপনাদের জিজ্ঞাসিত আরো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা সময়ে সময়ে ক্লাসে অ্যান্সার দিব, আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা এখন পড়ায় প্রবেশ করি। মামলা মেনশন করা বাধ্যতামূলক না, কোনো সমস্যা হবে না। পরীক্ষায় মামলা বা কেস রেফারেন্স দেওয়াটা বাধ্যতামূলক না। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি সময় সময় প্রশ্নের উত্তরগুলো দিব। সময় সময় প্রশ্নের উত্তরগুলো দিব। আমরা এখন পড়ায় প্রবেশ করি। প্রথমেই আমাদের যেটা আলোচ্য টপিক, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটা নিয়ে শুরু করব আমাদের ক্লাসের আলোচনাটা, সেটা হচ্ছে এখতিয়ার বা দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, একটা প্রশ্ন দেখা মাত্রই, একটা প্রশ্ন দেখা মাত্রই আগে থেকেই যদি নিজেকে ডিরেকশন দিয়ে রাখেন আমি পারি না এবং পারবো না, প্রশ্ন বুঝি না, পারবেন না, এই যে একটা প্রশ্ন লিখলাম, এখতিয়ার কি বা আদালতের, দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে তুমি কি বুঝো, ধরেন এটাই আপনার প্রশ্ন। এটা নিয়ে অলরেডি আপনার 10th বিজেএস এবং অ্যাডভোকেটশিপ 2005, 2006 এবং 2015 সালে প্রশ্ন এসেছে। 2005-এ আপনার বার কাউন্সিল, 2015-তে এবং 2006-এ প্রশ্ন এসেছে যে এখতিয়ার বলতে আসলে কি বুঝো বা দেওয়ানি আদালতের এখতিয়ার কি। দেওয়ানি আদালতের এখতিয়ার কি বা এখতিয়ার বলতে তুমি কি বুঝো, এই প্রশ্নটা দেখার সাথে সাথে আপনার মাথায় কি কাজ করবে যে এখতিয়ার জিনিসটা কি। প্রশ্নটা দেখার সাথে সাথে এখতিয়ার ব্যাপারটা কি আসলে। নর্মালি এখতিয়ার বলতে আমরা কি বুঝি, আমরা আইনকে আইনের ভাষায় না দেখে একটু নিজেদের ভাষায় বোঝার চেষ্টা করি। নর্মালি এখতিয়ার বলতে আমরা আসলে কি বুঝি, যেমন আমরা বাস্তবিক অর্থে কথা বলতে বলতে বুঝি না যে তুমি আমার এই বিষয়ে কথা বলছো কেন, আমার বিষয়ে কথা বলার এখতিয়ার তো তোমার নাই। অথবা আমরা বলি না যে তুমি আমার এই সম্পত্তিতে কেন হস্তক্ষেপ করছো, তোমার তো এই সম্পত্তিতে হস্তক্ষেপ করার এখতিয়ার নাই। আমরা বলি না যে তুমি কেন আপনি আমার পারিবারিক বিষয় আলোচনা করছো বা তুমি আমার পারিবারিক বিষয়ে কেন নাক গলাচ্ছ, তোমার কি আসলে এই অধিকার বা তোমার কি আসলে এই এখতিয়ার আছে। এই কথাগুলো কিন্তু আমরা প্রায়োগিক জীবনে খুব বলি। তার মানে এখতিয়ার ব্যাপারটা হচ্ছে তোমার এই বিষয়ে কথা বলার অধিকার আছে কিনা, তোমার এই বিষয়ে কথা বলার জুরিসডিকশন আছে কিনা, তোমার এই বিষয়ে কথা বলার অথরিটি আছে কিনা। অর্থাৎ যেই বিষয়টা নিয়ে তুমি কথা বলতে চাচ্ছ, যে বিষয়টা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, whether you are authorized to do so or not। তাহলে আমি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এখতিয়ার বা দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে আমরা বুঝি একটা আদালতের কাছে যেই মোকদ্দমা বা যেই মামলাটা আসে সেই মামলাটা শোনার বা নিষ্পত্তি করার ক্ষমতা ওই আদালতের আছে কিনা। আমাদেরকে এটা মুখস্থ করার দরকার আছে। দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে আমরা বুঝি একটা দেওয়ানি আদালতের সামনে যখন কোনো মামলা বা মোকদ্দমা আসে তখন সেই মোকদ্দমাটা নিষ্পত্তি করার বা সেই মোকদ্দমাটা ট্রাই করার, শোনার ক্ষমতা বা অধিকার ওই আদালতের আছে কিনা, এটাই দেওয়ানি আদালতের এখতিয়ার।
তাহলে দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে আমরা যদি একটা লাইনে বোঝার চেষ্টা করি, উক্ত আদালতের মোকদ্দমা শোনার ক্ষমতা বা মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষমতাকে বোঝায়। উনি মোকদ্দমাটা শুনতে পারবেন কিনা এবং মোকদ্দমাটা নিষ্পত্তি করতে পারবেন কিনা। তাহলে এখতিয়ার কি? কোনো আদালত কর্তৃক মোকদ্দমা শোনা প্লাস মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষমতা। মোকদ্দমা শোনা এবং মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষমতাকেই ওই আদালতের এখতিয়ার বলে। এখন আমাকে একটু বলেন তো, এই প্রশ্নটা লেখার জন্য আমার কি আসলে অনেক কিছু মুখস্থ করার দরকার আছে? একদম স্বাভাবিক সেন্স প্রয়োগ করে আমরা এই প্রশ্নটা বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে আপনার দেওয়ানি আদালতের এখতিয়ার। যখন পরীক্ষায় প্রশ্ন করছে দেওয়ানি আদালতের এখতিয়ার, তখন একটু সামনে অ্যাড করে দিবেন দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে আমরা বুঝি কোনো দেওয়ানি আদালতের মোকদ্দমা, দেওয়ানি আদালতের সামনে আনয়নকৃত মোকদ্দমা শোনা এবং মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষমতা, এটাই হচ্ছে দেওয়ানি আদালতের এখতিয়ার। এখন এই যে দেওয়ানি আদালতের এখতিয়ার, এই আদালতের এখতিয়ারকে আবার কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। যেমন আমার ধরেন অনেকগুলো ক্ষমতা, আমি একজন সিভিল কোর্টের বিচারক, একজন দেওয়ানি আদালতের বিচারক, আমার অনেকগুলো ক্ষমতা আছে। আমার একটা আর্থিক ক্ষমতা আছে, আমার একটা আঞ্চলিক ক্ষমতা আছে। উদাহরণ দিয়ে বলছি, ধরে নেন আমি শেরপুরে যদি কর্মরত থাকি, শেরপুরের অনেকগুলো উপজেলা, 4টা উপজেলা আছে। 4টা উপজেলার জন্য কিন্তু দায়িত্বপ্রাপ্ত 4জন সহকারী বা সিনিয়র সহকারী জজ আছেন যারা সিভিল কোর্টে বসেন। এই যে 4টা উপজেলাকে আমরা ভাগ করে দিলাম, 4জন জাজকে যে আমরা 4টা উপজেলায় বসালাম, কিসের উপর ভিত্তি করে বসাই? অবশ্যই কোনো প্যারামিটার বা কোনো ক্রাইটেরিয়া আমাদের আছে। যখন আমরা একটা আদালতের এখতিয়ারকে ভাগ করি, তখন কয়েকটা প্যারামিটার সেট করে আমরা এখতিয়ারটাকে ভাগ করি। দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহকে মোটামুটি 5টা টাইপে ভাগ করা যায়, বা 5টা ভাগে বা 5টা বিষয়ের উপর ভিত্তি করে আপনি এই আদালতগুলোকে ভাগ করে দিতে পারেন। যেমন প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে তার বিষয়গত এখতিয়ার। এর পরেরটাই আমরা দেখি হচ্ছে তার আঞ্চলিক এখতিয়ার আছে কিনা, যেটাকে আমরা বলি টেরিটোরিয়াল জুরিসডিকশন। আমরা দেখি তার আর্থিক এখতিয়ার আছে কিনা, আমরা দেখি তার আদি এখতিয়ার আছে কিনা, অর্থাৎ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে উনি মামলা নিতে পারেন কিনা। আরেকটা আপিল এখতিয়ারের উপর ভিত্তি করেও দেওয়ানি আদালতগুলোকে আমরা শ্রেণীবিভাগ করে থাকি বা ক্ষমতা বন্টন করে থাকি। দেখেন কি কি বিষয়ের উপর ভাগ করলাম আমরা এখতিয়ারকে। প্রথমে ভাগ করলাম বিষয়গত এখতিয়ার। বিষয়গত এখতিয়ারটা কি? বিষয়গত বা সাবজেক্ট ম্যাটেরিয়ালটা কি? আসলে বিষয়গত জুরিসডিকশন বলতে আমরা কি বুঝি? আপনার কাছে যখন আপনি একটা দেওয়ানি আদালতের বিচারক হিসেবে বসেন, বা আপনি কোনো দেওয়ানি আদালতে একটা মামলা নিয়ে যান, ওই মামলাটা আসলে সিভিল নেচারের কিনা। আপনি মামলাটা করছেন দেওয়ানি আদালতে, দেওয়ানি আদালতে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাই করতে হবে। আপনি ক্রিমিনাল প্রকৃতির মোকদ্দমা বা অন্য কোনো মোকদ্দমা করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং প্রথমেই কোর্ট দেখে আপনি তার কাছে যে মামলাটা নিয়ে আসতেছেন, ওয়েদার দিস সুট ইজ এ সুট অফ সিভিল নেচার অর নট। আপনার কাছে আনয়নকৃত মোকদ্দমাটা প্রথমেই দেখবে এটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কিনা। দ্বিতীয় যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার আঞ্চলিক এখতিয়ার আছে কিনা। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, আমি শেরপুরের সদরে বসি, উদাহরণ দিচ্ছি শুধু, ধরে নেন আমি শেরপুরের সদর উপজেলায় বসি। আমার কাছে যখন একটা মামলা নিয়ে আসে, তখন আমি প্রথমেই দেখি যে বিরোধীয় বিষয়বস্তুটা কোথায় অবস্থিত। যে জমিটা নিয়ে আমার কাছে মামলাটা করতে আসছেন, জমিটা কোথায়? জমিটা কি সদরে অবস্থিত, নাকি নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত, নাকি নকলায় অবস্থিত, কোথায় অবস্থিত? আমি তার আঞ্চলিক এখতিয়ারটা আগে দেখি যে আমার আসলে উক্ত উপজেলায় বিচার করার ক্ষমতাটা আমার আছে কিনা। সুতরাং দ্বিতীয় যেভাবে আপনি একটা আদালতের এখতিয়ারকে ভাগ করেন সেটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। এই আঞ্চলিক এখতিয়ারটা কিসের উপরে ডিপেন্ড করে? কি দেখে আমরা সিদ্ধান্ত নেই? আমরা সিদ্ধান্ত নেই ওই বিরোধীয় বিষয়বস্তুটা কোথায় অবস্থিত, মামলার বিরোধীয় বিষয়বস্তুটা কোথায় অবস্থিত। আমরা দেখে সিদ্ধান্ত নেই কজ অফ অ্যাকশন বা মোকদ্দমার যে কারণটা, কোন জায়গায় বসে ঝামেলাটা করছেন। প্রথমে দেখি হচ্ছে আপনি যদি জমি জমা নিয়ে মামলা করতে আসেন, এই জমিটা কোন উপজেলার মধ্যে অবস্থিত। দ্বিতীয় দেখি যেখানে বসে আপনি ঝামেলা করলেন
ওই জায়গাটা কোথায়, অর্থাৎ কজ অফ অ্যাকশনটা কোথায় অ্যারাইজ করলো। এই দুইটা জিনিস দেখে আমরা আঞ্চলিক এখতিয়ারটাকে নির্ধারণ করি। 3 নাম্বারটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের আর্থিক এখতিয়ার। আমরা একটু পরেই দেখবো যে আর্থিক এখতিয়ারটা কোথায় আছে। প্রত্যেকটা জজ, বিশেষ করে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ, এই 5জন যে 5টা ক্যাটাগরিতে যে আমরা ভাগ করি বা 5 ধরনের যে দেওয়ানি আদালত আছে, এই প্রত্যেকের কিন্তু আর্থিক এখতিয়ার নির্দিষ্ট করে দেওয়া। যেমন একজন সহকারী জজ হচ্ছে আপনার 15 লক্ষ টাকা পর্যন্ত মোকদ্দমার মূল্যমান হলে উনি সেটা বিচার করতে পারেন। 15 থেকে 25 লাখ টাকা পর্যন্ত হলে সিনিয়র সহকারী জজ বিচার করেন, এবং 25 লাখ টাকার ঊর্ধ্বে যে কোনো মোকদ্দমা আপনি যুগ্ম জেলা ও দায়রা জজ কোর্টে দ্বারস্থ করতে পারবেন। এটাই হচ্ছে তার আর্থিক এখতিয়ার। আমি একজন সহকারী জজ, আমার কাছে যদি একটা মামলা আসে, আমি প্রথমেই দেখি যে জমিটা নিয়ে মামলা হচ্ছে সেটার মূল্যমান কত, সুট ভ্যালুয়েশনটা কত। যদি দেখি এটা 15 লক্ষ টাকার মধ্যে, তখনই সেটা আমার কাছে বিচার্য, অর্থাৎ ওই মামলা বিচার করার আর্থিক এখতিয়ার আমার আছে। এরপরে যেটা দেখি আমরা সেটা হচ্ছে আদি এখতিয়ারটা কি। আচ্ছা, আদি এখতিয়ার ঘটনাটা কি? আদি মানে হচ্ছে প্রাচীন, সুপ্রাচীন, পুরাতন। আদি এখতিয়ার কথাটার মানেই হচ্ছে আপনার কাছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্ট, মানে প্রথমেই আমি আপনার কাছে আসতে পারি কিনা, আপনার এটা বিচার করার এখতিয়ার আছে কিনা, আপনি একটা মামলা শুরুতেই আমলে নিতে পারেন কিনা, একটা মামলা শুরুতেই আপনার কাছে দায়ের করা যায় কিনা, এটাকেই আমরা বলি হচ্ছে আদি এখতিয়ার। লাস্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে আপিল এখতিয়ার। সব মোকদ্দমার আপিল তো সবাই শুনতে পারে না। যেমন একজন সহকারী জজের মোকদ্দমার আপিল, এটা অনেক সময় যুগ্ম জেলা ও দায়রা জজ শোনেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শোনেন, জেলা জজ শোনেন। একটা যুগ্ম জেলা ও দায়রা জজ যদি সেটা আপনার 5 কোটি টাকা পর্যন্ত আপিল হয়, সেটা শুনবেন জেলা জজ। 5 কোটি টাকার উপরে যদি মোকদ্দমার বিষয়বস্তু হয়, সেই আপিল সরাসরি চলে যায় হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। সুতরাং আপনার আসলে আপিলটা শোনার এখতিয়ার আছে কিনা মূল্যমান অনুযায়ী, সেটা আমরা পরবর্তীতে এসে ডিসাইড করি। তাহলে এইটুকু তো আমরা বলতে পারি যে একটা মোকদ্দমা যখন আমরা জিজ্ঞেস করি এখতিয়ার কি, আমাকে যখন প্রশ্ন করে এখতিয়ার কি বা দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে তুমি কি বুঝো, তখন আমরা এটা বুঝি একটা দেওয়ানি আদালতের এখতিয়ার মানে ওই আদালতের সামনে আনয়নকৃত মোকদ্দমাটা শোনা এবং সেটা নিষ্পত্তি করার তার ক্ষমতা। এই যে তার ক্ষমতা, এই ক্ষমতাগুলোকে আমরা মোটামুটি 5টা বিষয়ের উপর ভাগ করতে পারি। প্রথমে আমরা যেটা ভাগ করি সেটা হচ্ছে বিষয়গত এখতিয়ার আছে কিনা, সাবজেক্ট ম্যাটারটা ওয়েদার এটা সিভিল সুটেরই কিনা নাকি অন্য কোনো মামলা আপনি আমার সামনে নিয়ে আসছেন। এখন ধরেন আপনাকে কেউ একটা থাপ্পড় মারছে, আপনি সিভিল কোর্টে এসে আমার সামনে মামলা করতেছেন, ম্যাম আমাকে তো অমুক একটা থাপ্পড় দিছে, আমার সাথে তার জমি নিয়ে দ্বন্দ্ব, সে আমাকে মারছে। জমি নিয়ে দ্বন্দ্ব, জমির সলভটা সিভিল কোর্টে হবে, আপনাকে মারছে, এটা সমাধান তো সিভিল আদালতের এখতিয়ার নাই। এরপরে আমরা দেখব আমাদের আঞ্চলিক এখতিয়ারটা আছে কিনা। এই যে আঞ্চলিক এখতিয়ারটা, এই আঞ্চলিক এখতিয়ার বিষয়ে আলোচনা করা আছে মোটামুটি 25 থেকে শুরু করে আপনি একেবারে 20, ধারা 25 থেকে শুরু করে 20 পর্যন্ত আপনি গেলে একটা আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে ধারণা পাবেন। যেমন আপনার আঞ্চলিকভাবে মোকদ্দমাটাকে কোথায় দায়ের করবেন, একটা মামলা কোথায় নিয়ে যাওয়া হয়, মামলা যদি বিরোধীয় বিষয়বস্তু যদি সেভারেল জায়গায় অবস্থিত হয় তখন মামলাটা কোথায় নেবেন, তারপর একটা মামলায় আপনার ক্ষতিপূরণ যদি চাইতে হয়, যে কোনো একটা মোকদ্দমায় আপনি ক্ষতিপূরণ চাচ্ছেন, আপনি কম্পেনসেটরি মামলা করছেন, সেই মামলাটা কোথায় গিয়ে দায়ের করবেন, কজ অফ অ্যাকশন কোথায় অ্যারাইজ করছে, আপনি মামলাটা কোথায় করবেন, এই বিষয়টা নিয়ে 15 থেকে 20 পর্যন্ত আলোচনা করা আছে। এরপরে আসেন মামলার হচ্ছে আর্থিক এখতিয়ার। এই মামলার আর্থিক এখতিয়ার সম্পর্কে মোটামুটি আমাদের সেকশন 6 এবং 15ও কিছু কিছু বলা আছে, তবে বেসিক্যালি বলা আছে হচ্ছে সেকশন 6-এ। দেওয়ানি কার্যবিধির ধারা 6-এ একটা মামলার দেওয়ানি কার্যবিধির ধারা 6-এ আপনার একটা মামলার যে মূল্যমানের ভিত্তিতে যখন আপনি অধিক্ষেত্র বা তার এখতিয়ারটা নির্ধারণ করেন, সেটা বলা আছে হচ্ছে ধারা 6-এ। এরপরে আসেন আদি এখতিয়ার। আদি এখতিয়ার বলতে আমরা কি বুঝি, একেবারে শুরুতেই মামলা গ্রহণ করতে পারে কারা, মানে একেবারে প্রাইমারিলি আপনি কার কাছে যেতে পারেন। আদি এখতিয়ার আছে, জিনিসটা আজকে থেকে মনে রাখেন, আদি এখতিয়ার আছে 3টা জজের বা 3টা আদালতের আদি এখতিয়ার থাকে। সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত,
আর হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত। এই তিনজনের হচ্ছে আদি এখতিয়ার থাকে। এই তিনজনের আর্থিক মূল্যমান নির্ধারণ করা। সেকশন 6 অনুযায়ী আপনি দেখবেন যে সহকারী জজের কোনো জিনিসের মূল্য যদি, কোনো বিষয়বস্তুর মূল্য যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেই মামলাটা আপনি সরাসরি সহকারী জজের কাছে গিয়ে দায়ের করতে পারেন। মোকদ্দমার বিষয়বস্তু যদি 25 লাখ টাকা পর্যন্ত হয়, অর্থাৎ 15 লাখের বেশি কিন্তু 25 লাখ টাকার কম, সিনিয়র সহকারী জজের কাছে যাবেন। আর যদি 25 লাখ টাকার উপরে হয়, কোনো আর্থিক সীমা নাই, 25 লক্ষ টাকার উপরে যদি হয়, তখন আপনি গিয়ে সরাসরি যুগ্ম জেলা ও দায়রা জজের কাছে মোকদ্দমাটা দায়ের করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ম্যাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আর জেলা ও দায়রা জজ তাদের কি কোনো আদি এখতিয়ার নাই? আমি কি চাইলেই জেলা জজের কাছে গিয়ে কোনো একটা মামলা দায়ের করতে পারবো না? উত্তরটা হচ্ছে খুব এক্সেপশনাল কয়েকটা কেসে পারবেন। যেমন হচ্ছে ট্রেডমার্ক, পেটেন্ট, এই টাইপের সাধারণত 2 থেকে 3টা বিষয় থাকে যেটা আপনি চাইলে সরাসরি জেলা জজের কাছে যেতে পারবেন, জেলা জজ আদালতের কাছে যেতে পারবেন। ট্রেডমার্ক, পেটেন্ট, এই 2 থেকে 3টা বিষয় আছে যেখানে আপনি সরাসরি জেলা জজের কাছে গিয়ে কোনো মোকদ্দমা দায়ের করতে পারেন। একমাত্র এক্সেপশনাল কেস হচ্ছে এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। অতিরিক্ত জেলা ও দায়রা জজের আসলে কোনো আদি এখতিয়ার নাই। তাহলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কি করেন? অতিরিক্ত জেলা ও দায়রা জজ শুধুমাত্র তার কাছে যে মামলাগুলো আপিল বা রিভিশন বা রিভিউর জন্য আসে, ওই মামলাগুলো নিষ্পত্তি করেন। ওনার কাছে আপিল রিভিউর জন্য কোনো মামলা যদি ট্রান্সফার্ড হয়ে আসে, জেলা জজ অনেক সময় ট্রান্সফার করে, ওনার কাছে যে মামলাগুলো আসবে উনি সেটারই নিষ্পত্তি করবেন। অর্থাৎ সরাসরি ওনার কাছে গিয়ে, অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে গিয়ে আপনি কোনো মামলা দায়ের করতে পারবেন না। তাহলে মামলা দায়েরের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আমরা যখন একটা মামলা দায়ের করতে যাই, প্রথমে আমরা দেখি তার আঞ্চলিক এখতিয়ারটা আছে কিনা, টেরিটোরিয়াল জুরিসডিকশন। আমি সদরে যদি বসি, আমার কাছে আপনার ওই সদরের মামলাগুলোই দায়ের করতে হবে। আপনি অন্য কোনো উপজেলার মামলা আমার কাছে দায়ের করতে পারবেন না। দ্বিতীয়ত আমরা যেটা দেখি সেটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ারটা আমার আছে কিনা। এখন আপনি একটা মামলা নিয়ে আসছেন, মামলার বিষয়বস্তু হচ্ছে মূল্যমানটা হচ্ছে 25 লাখ টাকা, অবশ্যই সেটা সহকারী জজ বিচার করতে পারবে না, তখন মামলাটা ট্রান্সফার করে দেয়, আর্জিটা ফেরত দিয়ে দেয়। ওই যে অর্ডার 7 পড়েছি আমরা, ওই অর্ডার 7 রুল 10 অনুযায়ী আর্জিটা তখন ফিরিয়ে দেয় উপযুক্ত আদালতে প্রেরণ করার জন্য। এরপরে আমরা দেখি যে আদি এখতিয়ার তো এই তিনজনের আছেই, এবং টু সাম এক্সটেন্ট জেলা জজেরও আদি এখতিয়ার আছে। এই চারজনই আপনার কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে মামলাটা নিতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপিল এখতিয়ারটা আছে কিনা। যেমন আপনি একটা যুগ্ম জেলা ও দায়রা জজের কাছে একটা আপিল নিয়ে যাবেন, দেখতে হয় ওনার আপিল এখতিয়ারটা আছে কিনা। আপনি একটা আপিল নিয়ে গেলেন, যুগ্ম জেলা জজের একটা রায়ের বিরুদ্ধে আপিল করলেন জেলা জজের কাছে, আমরা তখন দেখি যে এই আপিল বা এই বিরোধীয় বিষয়ের মূল্যমান কত। যদি দেখি 5 কোটি টাকা পর্যন্ত, জেলা জজ আপিল শুনতে পারেন। যদি বিরোধীয় বিষয়ের মূল্যমান 5 কোটি টাকার বেশি হয়ে যায়, তখন সেটা হাইকোর্টে চলে যাবে। জেলা জজ চাইলেও সেই মামলার আপিলটা শুনতে পারেন না, ওনাকে মামলাটা ট্রান্সফার করে হাইকোর্টে দিয়ে দিতে হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখতিয়ার বলতে কি বুঝো, দেওয়ানি আদালতের এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা যায়, লেখা যাবে না? এখন লেখা যাবে কিনা? দেওয়ানি আদালতের এখতিয়ারকে কত ভাগে ভাগ করা যায় এটা লেখা যাবে না? বা এখতিয়ার কাকে বলে? ইনশাল্লাহ জি লেখা যাবে। আচ্ছা, তাহলে এই যে শুরু থেকে যে আমাকে বলে আসতেছিলেন যে পারি না, প্রশ্ন বুঝি না, এখন আমি একটা বোর্ডে প্রশ্ন লিখি, একটু দেখি তো আপনি বুঝেন কিনা। আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি, একটু দেখেন তো আপনি বোঝেন কিনা। দেখেন তো এই প্রশ্নটা আপনি বুঝেন কিনা।
যদি বুঝে থাকেন তাহলে আমাকে শুধু এইটুকু বলেন, এই প্রশ্নটার সাথে রিলিভেন্ট সেকশন কোনটা। আপনি সেকশনটা বললেই আমি বুঝতে পারবো আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমাকে একটু বলেন তো এই প্রশ্নটা দেখে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়। শুধু আমাকে সেকশনটার নাম বলেন, যে কোন সেকশন আপনার কাছে কি মনে হচ্ছে, কোন সেকশনটা রিলিভেন্ট এটার সাথে, শুধু এইটুকু বলেন। আমি বুঝবো আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন বা পারেন নাই। অলরেডি অনেকে অ্যান্সার করা শুরু করেছেন সেকশন 999। অনেকেই উত্তর দিচ্ছেন সেকশন 9। তার মানে হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা কি বুঝি, এটার সাথে রিলিভেন্ট সেকশনটা হচ্ছে সেকশন 9। অর্থাৎ সেকশন 9-এ যা যা লেখা আছে এক্স্যাক্টলি 5 কোটি টাকা হলে, যদিও এরকম কখনো হয় না আনোয়ার, ওই 19-20 সবসময় হয়, তারপরেও যদি এক্স্যাক্টলি 5 কোটি টাকাই হয় সেটা জেলা জজের কাছে আপিল করা যায়। 5 কোটি 1 টাকা থেকে শুরু হলে তখন হাইকোর্ট ডিভিশনে যায়। যদি এরকম কখনোই হয় না যে একদম এক্স্যাক্টলি 5 কোটি টাকাই। রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস 9 ধারা অনুযায়ী। তার মানে দেখেন তো আপনারা এখানে অনেকেই উত্তর দিয়েছেন কোর্ট টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার্ড, সেকশন 9 আজিজুর রহমান রুবেল বলেছেন। ভেরি গুড। তাহলে আমাকে যে একটু আগে কে কে যেন বলতেছিলেন যে আমরা প্রশ্ন দেখলে প্রশ্ন বুঝতে পারি না, এটা কিভাবে বুঝলেন? একটু আগে যে আমার কাছে অভিযোগগুলো করলেন, প্রশ্ন দেখলে আমরা প্রশ্ন বুঝতে পারি না, এটা কিভাবে বুঝলেন? আজকের ক্লাসে আমি যতগুলো প্রশ্ন লিখবো, যতগুলো টপিক লিখবো, আপনি সবগুলোই পারেন। এটা আপনার একটা মানসিক সমস্যা। আপনি বলে থাকেন বা ভেবে থাকেন যে আমি আসলে কোনো কিছু বুঝি না, আপনি সবই বুঝেন। আচ্ছা, তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা কি বুঝাই? নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলা বিচার করবেন, ধারা 9। আপনারা সবই পারেন। শুধু শুধু নিজেরা প্যানিকড হয়েন না, আমাকেও প্যানিক দিয়ে না। এত সহজ কোয়েশ্চেন হয় না ম্যাম। কে বলেছে আপনাকে হয় না? এটা 10th বিজিএস এর প্রশ্ন, এটা 10th বিজিএস, 10ম বিজিএস এর প্রশ্ন এটা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, শুধু এটা 10ম বিজিএস এসেছে তা না, এটা 8 বিজিএস অ্যাডভোকেটশিপ 2005, 6 এবং 15 সালের প্রশ্ন। বারের হচ্ছে 2005, 6 এবং 2015 সালের প্রশ্ন। এটা 10th এবং 8 বিজিএস এর কোয়েশ্চেন। আপনাকে কে বলেছে এই প্রশ্নটা হয় না পরীক্ষায়? জুডিশিয়াল সার্ভিস কমিশন যেহেতু প্রশ্ন করেছে, তার মানে অবশ্যই এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, আদারওয়াইজ তারা প্রশ্ন করতো না। সুতরাং এটা ভাবার কোনো দরকার নেই, এত সহজ প্রশ্ন হয় না। প্রশ্নটা সহজ, প্রশ্নটা সহজ, কারণ আপনি এটাকে সহজ ভাবে দেখছেন। আচ্ছা, সিভিল সুট বা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, যদি এই ধরনের কোনো প্রশ্ন করে অবশ্যই এটার সাথে আমাদেরকে রিলিভেন্ট সেকশন হচ্ছে ধারা 9। ধারা 9-কে দিয়ে আমাকে এটার অ্যান্সার করতে হবে। তাহলে ধারা 9 বা সেকশন 9-এ আমাকে কি বলা আছে? শব্দচয়ন বুঝতে পারি না, সবই বুঝতে পারবেন। বাংলা বা কঠিন শব্দ বা ইংলিশ দেয়া হয়, প্রশ্ন বাংলা ইংলিশ দুটাতেই থাকে। আপনি মনোযোগ দেন না কিংবা আশেপাশে তাকায় থাকেন, এজন্য বুঝতে পারেন না। সবই বুঝবেন। এই টপিকগুলো ইজি, আরো হার্ড টপিকসও আছে। এটা কি লিখেছেন? নাজরানা ফারুকি। এটাই সব থেকে ডিফিকাল্ট টপিক সিপিসিতে। সামনে যে টপিকগুলো আসবে এগুলো একটা একটা করে সহজ টপিক আসবে। সিপিসির সব থেকে পেঁচানো এবং ডিফিকাল্ট টপিকগুলো আজকে পড়াচ্ছি। যত সামনের ক্লাস যাবে তত আরো সহজ। আমি প্রমাণ করে দিব সামনের টপিকগুলো সহজ, এবং আপনি ইটসেলফ আমাকে সহযোগিতা করবেন এই প্রমাণটা করতে। আসলেই সহজ। প্রশ্ন এসেছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা কি বুঝি। এই প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই আপনাকে সেকশন 9 দিয়ে উত্তরটা করতে হবে। অবশ্যই আপনাকে সেকশন 9 রিলেট করে উত্তরটা করতে হবে। সেকশন 9 তাহলে আমাকে কি বলেছে? সেকশন 9 আমাকে বলেছে যে যে সমস্ত মামলা দেওয়ানি আদালতে বিচার করতে প্রকাশ্য কোনো বাধা আছে,
প্রকাশ্য কোনো বাধা নিষেধ আছে? শুধুমাত্র সেই মোকদ্দমাগুলো ছাড়া বাকি সকল ধরনের দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আপনি দেওয়ানি আদালতে বিচার করতে পারবেন। তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা কি? দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা হচ্ছে হয় পদ সংক্রান্ত মোকদ্দমা অথবা আপনার প্রপার্টি সংক্রান্ত মোকদ্দমা। ইদার প্রপার্টি, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, অর্থাৎ আপনার সম্পত্তি সংক্রান্ত অধিকার, সম্পত্তি সংক্রান্ত অধিকার অথবা আপনার যদি কোনো পদের অধিকার থাকে, এই দুই শ্রেণী রিলেটেড সমস্ত মোকদ্দমাকে আমরা বলছি হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আদেশগুলো রোমান সংখ্যায় লিখবেন। এই সমস্ত প্রকৃতির মোকদ্দমাকে বলছি আমরা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এটা আপনারা জানেন, সেকশন 9-এ ডিটেল উল্লেখ আছে। তাহলে সম্পত্তি সংক্রান্ত আপনার প্রপার্টি রিলেটেড যত মামলা আছে, জমিতে দখল পাচ্ছেন না, বেদখল করে ফেলছে, আপনার জমি আরেকজন নিয়ে গেছে, জমি আপনাকে জমিতে প্রবেশ করতে দিচ্ছে না, কিংবা জমিতে আপনি অবস্থান করছেন, আপনার জমিতে এসে অকারণে হুমকি ধামকি দিচ্ছে, অকারণে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, আপনার জমিতে আপনি একটা গাছ লাগালেন, আরেকজন এসে গাছটা কেটে ফেললো, আপনি এখন একটা ইনজাংশন দাবি করতেছেন, নিষেধাজ্ঞা দাবি করতেছেন কোর্টের কাছে। এই প্রপার্টি রিলেটেড যত মামলা আছে সবই হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। আরেকটা জিনিস বলেছে পদের অধিকার। আপনি যদি পদের অধিকার বলতে কিন্তু শুধু আপনি সার্ভিস করতেছেন, জব করতেছেন, সেই জবে আপনার একটা পদ আছে, শুধু সেটা না। পদের সংক্রান্ত অধিকার বলতে আপনি যদি কোনো একটা কিছুর এনটাইটেলড হন, কোন একটা সম্মানী হতে পারে বা কোন একটা বেনিফিট হতে পারে, সেটার জন্য যদি আপনি এনটাইটেলড হন, ওই এনটাইটেলমেন্টটা থেকে যদি আপনাকে কেউ বঞ্চিত করে, আপনার কাছ থেকে আপনার অধিকার সুবিধা সমূহ যদি কেড়ে নিয়ে যায়, সেটাও আপনার পদের অধিকার। যেমন একটা উদাহরণ দিই, ধরে নেন একটা মন্দিরের একজন পুরোহিত আছেন, সেই পুরোহিত দীর্ঘদিন ধরে সেই মন্দিরে থাকেন, ধরেন সুদীর্ঘ লাস্ট 5 বছর, 10 বছর, 15 বছর ধরে সেই মন্দিরের পুরোহিত হিসেবে আছেন। তাকে প্রত্যেক মাসে একটা সম্মানী দেওয়া হয়, তার খাওয়ার ব্যবস্থা করা হয়। আউট অফ নো এয়ার একদিন হঠাৎ করে সেই পুরোহিতকে মন্দির থেকে আপনি টেনে হিচড়ে বের করে দিলেন এবং তাকে কোনো কিছু সুযোগ দিলেন না, তাকে কোনো কিছুর সুযোগ দিলেন না, কোনো কিছু বোঝার সুযোগ দিলেন না, বলার সুযোগ দিলেন না। একটা সুবিধা, দীর্ঘদিন ধরে উনি ভোগ দখল করে আসতেছিলেন, হঠাৎ করে এসে আপনি তাকে বলতেছেন যে না তুমি কালকে থেকে আর এখানে এসো না। এটা কিন্তু তার একটা পদ ছিল, উনি ওনার পদের অধিকারটা হারালেন এবং পরবর্তী দিন ওনার অধিকার আছে, উনি যে কোনো দেওয়ানি আদালতে গিয়ে এই যে ওনার কাছ থেকে এই পদের অধিকারটা বা ওনার সুবিধাটা ওনার কাছ থেকে বঞ্চিত করা হলো, উনি চাইলে দেওয়ানি আদালতে এসে মোকদ্দমাটা দায়ের করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করে, সেটা হচ্ছে আমাকে যদি আজকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়, আমাকে যদি আজকে চাকরি থেকে উইদাউট এনি নোটিস আমাকে চাকরি থেকে, যেমন আমি সহকারী জজ হিসেবে কর্মরত আছি, হঠাৎ করে কালকে কোনো ধরনের কোনো নোটিশ ছাড়া বা আমার কোনো অপরাধ প্রমাণ ছাড়া বা আমার কোনো বক্তব্য শ্রবণ ছাড়া হঠাৎ করে যদি কালকে আমাকে চাকরি থেকে টার্মিনেট করে দেওয়া হয়, আমাকে যদি চাকরি থেকে বের করে দেওয়া হয়, তখন কি হবে? তখন কি আমি আসলে গিয়ে দেওয়ানি আদালতে মামলাটা করতে পারবো? প্রথম কথা হচ্ছে, আপনাকে আপনার যেই পদ থেকে বা আপনাকে আপনার যেই অফিস থেকে জোরপূর্বক বের করে দেওয়া হলো বা টার্মিনেট করা হলো বা আপনার অধিকারটা হরণ করা হলো, যদি সেটার জন্য আপনার এক্সক্লুসিভ কোনো ট্রাইব্যুনাল থাকে বা এক্সক্লুসিভ কোনো জুরিসডিকশন অন্য কোনো আদালতে থাকে, তাহলে প্রথমে তার কাছে আপনাকে যেতে হবে। যেমন আমি সরকারি কর্মকর্তা, আমার চাকরি সংক্রান্ত কোনো ঝামেলা হলে আমাকে বের করে দিক বা আমার যে কোনো প্রবলেম হলে আমার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে আমার এই কথাগুলো শোনার জন্য। সুতরাং আমার যদি কালকে চাকরিটা চলে যায় উইদাউট এনি নোটিস, আমি অবশ্যই আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে যাব। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের এখতিয়ার না থাকে আমার এটা বিচার করার, যেমন আমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কোনো অধিকার নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে আমার জাস্ট পদে আমি থাকতে পারি কিনা, আমার সাথে যে আচরণটা হয়েছে সেটা জাস্টিফাইড বা ন্যায্য আচরণ কিনা, এইটুকু তারা বলতে পারে। কিন্তু আমার যদি চাকরি থেকে বের হয়ে যাওয়ার পরে বা চাকরি থেকে আমাকে টার্মিনেট করার ফলে আমার যদি কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণের মামলা কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে করতে পারবো না। কেন পারবো না? কারণ ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নাই। তাহলে যেই জিনিসটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দিতে পারলো না, ওই ক্ষতিপূরণের জন্য আমি দেওয়ানি আদালতে এসে একটা মামলা করতে পারবো, কোনো অসুবিধা নেই।
ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাকে যদি আমার কোনো একটা পদ থেকে বের করে দেওয়া হয় বা আমার যদি কোনো অধিকার থাকে, সেখান থেকে যদি আমার অধিকার থেকে যদি আমাকে বঞ্চিত করে, যদি এটার বিচার করার জন্য এক্সক্লুসিভ কোনো ট্রাইব্যুনাল থাকে আমি সেখানে যাব। যদি এক্সক্লুসিভ কোনো ট্রাইব্যুনাল না থাকে বা এক্সক্লুসিভ ট্রাইব্যুনালের ওই আপনি যেই রাইটসের জন্য গিয়েছেন সেটা দেওয়ার অধিকার না থাকে, আপনি অবশ্যই দেওয়ানি আদালতে আসতে পারেন এবং দেওয়ানি আদালতের আপনার এই ধরনের সুবিধা দেওয়ার অধিকার দেওয়ানি আদালতের আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনাকে যদি সেকশন 9 নিয়ে প্রশ্ন করে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, অবশ্যই ধারা 9 দিয়ে আপনাকে এটার উত্তর করতে হবে। এখন দেখেন 10th BGS এর একটা প্রশ্ন এসেছে, দ্য এক্সক্লুশন অফ জুরিসডিকশন। একটু ভালো করে দেখি, প্রশ্নটা ইংরেজিতেই লেখা, আপনি প্রশ্নটা পড়বেন আমার সাথে সাথে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাজ আপনার জানার দরকার নাই, এটা আপনার পরীক্ষায় আসবে না। ধর্মীয় সম্মাননা খর্ব করলে দেওয়ানি মামলা চলে না। এই যে দেখেন ভুল, এই যে কে বললেন এটা, শামীম। একটু দেখাই না, বিচার প্রক্রিয়ার কথা এটা না, আপনারা পড়েন নাই তাহলে ভালো করে। ধর্মীয় সম্মাননা খর্ব করলে দেওয়ানি মোকদ্দমা চলে না, ব্যাপারটা এরকম না। বলছে আপনি কোনো যে মন্দিরের উদাহরণ দিলাম, একটা মন্দিরের পুরোহিত হিসেবে আপনি দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত আছেন। এখন এটার জন্য আপনাকে কোনো সম্মানই দেওয়া হয় না, আপনার কোনো সুযোগ সুবিধা নেই। আপনি প্রতিদিন মন্দিরে যান, একটা নির্দিষ্ট সময় পূজা করেন, সেখান থেকে চলে আসেন। হঠাৎ করে কালকে আপনাকে বলল যে কালকে থেকে তুমি আর এখানে এসে পূজা দিও না, এটার জন্য আপনি কোনো মামলা করতে পারবেন না। কিন্তু আপনি যদি এই জায়গাটা থেকে আপনার অধিকার বলে কোনো কিছু পেয়ে থাকেন, আপনি প্রতিদিন মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে আপনি পূজা দিবেন, এটা তো কেউ আপনাকে বলে নাই, আপনি এমনিই যাচ্ছেন, নিজ থেকে দায়িত্বটা পালন করতেছেন, এটার জন্য আপনাকে কোনো সম্মানই দেয় না, টাকা দেয় না, সুযোগ সুবিধা দেয় না, আপনি এমনিতেই যাচ্ছেন। কালকে থেকে হঠাৎ করে বলল যে না তুমি কালকে থেকে আর এসো না, তুমি মন্দির আর পূজা দিও না, আপনি কোথাও গিয়ে কোনো রেমেডি চাইতে পারবেন না। কিন্তু যদি বিষয়টা এরকম হয়, আপনি দীর্ঘদিন মন্দিরে পূজা দিয়ে যাচ্ছেন, আপনাকে এটার জন্য প্রত্যেক মাস শেষে একটা সম্মানই দিচ্ছে, আপনি মন্দির থেকে প্রতি 3 বেলা খাবার পাচ্ছেন, হঠাৎ করে এসে আপনার কাছ থেকে জিনিসগুলো কেড়ে নেওয়া হলো, অবশ্যই দেওয়ানি আদালতে মামলা চলবে। অর্থাৎ আপনার পদের এগেনস্টে যদি আপনাকে কোনো অধিকার দেওয়া হয়, আপনার পদের এগেনস্টে যদি আপনাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা যদি আপনাকে না শুনে না জেনে খর্ব করা হয়, ডেফিনেটলি মামলা চলে এবং সিভিল কোর্টে মামলা চলে। আমরা একটা প্রশ্ন লিখছি, দ্য এক্সক্লুশন অফ জুরিসডিকশন। The exclusion of jurisdiction of a civil court the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred. দেখেন এটা 10 BGS এর প্রশ্ন, এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা এসেছে দেখেন যে the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred। ধরেন এটাই আপনাকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, আপনি এটাই উত্তর করবেন পরীক্ষায়, এটাই এসেছে পরীক্ষায় প্রশ্ন, এটাই আপনাকে উত্তর করতে হবে। আমরা একটু চেষ্টা করে দেখি তো এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি কিনা, একটু ভেবে দেখি বা একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখি যে এটার উত্তরটা আসলে এখানে দেয়া যায় কিনা। ইংরেজি প্রশ্নটাই আমি দেখবো, আমি ধরে নিচ্ছি এটার কোনো বাংলা ব্যাখ্যা আপনাকে দেয়নি, ইংরেজিতেই প্রশ্নটা দিয়েছে এবং দিয়ে বলেছে ব্যাখ্যা করো। ধরেন এটাই আপনাকে বার কাউন্সিলে দিয়েছে, দিয়ে বাংলায় বলেছে এটাকে ব্যাখ্যা করো, দেখি তো আমরা এটা পারি কিনা। আপনি দেখেন তো এই জিনিসটা পারেন কিনা অ্যান্সার করতে। লিখছেন সেকশন 9। আগে একটু প্রশ্নটা পড়ি, প্রশ্নটা একটু ধরেন এটাই যদি পরীক্ষায় প্রশ্নটা আসতো তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতাম। প্রথমে আমরা প্রশ্নের দিকে তাকাতাম,
তাকিয়ে বলতাম দ্য এক্সক্লুশন অফ জুরিসডিকশন। এক্সক্লুশন কথাটা তো আমরা জানি, এক্সক্লুশন কথাটার মানে কি? এক্সক্লুশন কথাটার মানে হচ্ছে কেড়ে নেওয়া, শেষ করে দেওয়া। এক্সক্লুড কথাটার মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। তাহলে সহজভাবে আমি একটু লিখলাম বাদ দেয়া। জুরিসডিকশন মানে তো আমরা জানি এখতিয়ার। অফ আ সিভিল কোর্ট, সিভিল কোর্ট মানে তো আমরা বুঝি দেওয়ানি আদালত। দেখেন আমি ধরে নেন এই প্রশ্নের উত্তর আমি জানি না, পরীক্ষায় এরকম একটা ইংরেজিতে প্রশ্ন এসেছে, কিভাবে অ্যান্সার করতাম? আমি এই মেইন প্রশ্নের উত্তর ওয়ার্ডের বাংলাগুলো আগে লিখতাম। টু এন্টারটেইন সিভিল কেসেস, তার মানে আমি এটুকু তো বুঝি দেওয়ানি মোকদ্দমা শোনা বা নিষ্পত্তি করা। এন্টারটেইন কথাটার মানে এরকম, শোনা বা নিষ্পত্তি করা। শুড নট বি রেডিলি, রেডিলি মানে হচ্ছে ইনস্ট্যান্ট বা সাথে সাথেই। ইনফার্ড হচ্ছে ব্যাহত। আমি প্রশ্নের উত্তরও জানি না, এটা কোন সেকশন থেকে এসেছে সেটাও জানি না। আমি এই প্রশ্নটাও জানি না কোন সেকশন থেকে এসেছে সেটাও জানি না। আমি শুধু কিওয়ার্ডের উত্তরগুলো লিখলাম। আপনারা জানতে চাচ্ছিলেন না যে উত্তর কিভাবে করে একটু শিখিয়ে দেন, বা প্রশ্ন দেখে আমরা কিভাবে বুঝবো যেটার উত্তরটা কিভাবে হবে, আমরা সেটাই দেখছি। প্রথমে দেখলাম যে এক্সক্লুশন কথাটার অর্থ হচ্ছে বাদ দেওয়া, জুরিসডিকশন তো এখতিয়ার আমরা জানি, সিভিল কোর্ট হচ্ছে দেওয়ানি আদালত, এন্টারটেইন সিভিল কেসেস কথাটার মানে হচ্ছে ধরেন দেওয়ানি মোকদ্দমা শোনা বা নিষ্পত্তি করা, আপনি যেটাই বলেন। শুড নট বি, শুড নট কথাটার মানে তো জানি উচিত না। রেডিলি মানে হচ্ছে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট, আর ইনফার্ড মানে হচ্ছে ব্যাহত করা বা বাদ দিয়ে দেওয়া। তার মানে এইটুকু তো আমি বুঝতেছি যে কোনো একটা দেওয়ানি আদালতের এখতিয়ার মোকদ্দমা শোনার সাথে সাথেই ব্যাহত করাটা উচিত হবে না। কোনো একটা দেওয়ানি মোকদ্দমা বা কোনো একটা দেওয়ানি আদালতের এখতিয়ার ওই মোকদ্দমাটা দেখার সাথে সাথেই বাদ দেওয়াটা উচিত হবে না। আপনার কাছে একটা দেওয়ানি মামলা আসলো, মামলা আসার সাথে সাথে আপনি বললেন না না না, দিস ইজ নট এ সুট অফ সিভিল নেচার, এটা বাদ, দেওয়ানি আদালতের এখতিয়ার নাই। অর্থাৎ সিজেশন অফ জুরিসডিকশন অফ আ পার্টিকুলার সিভিল কোর্ট, একটা আদালতের এখতিয়ার দেখার সাথে সাথে আপনি সেটা বাদ দিতে পারবেন না। আপনার কাছে যখন একটা দেওয়ানি মোকদ্দমা আসে, মোকদ্দমাটা দেখা মাত্রই আপনি বলতে পারবেন না যে না না না, এটা সিভিল সুটের না, এটা সিভিল নেচারের না, এটা বাদ, আমার কোনো এখতিয়ার নেই, আমি শুনবো না, এটা বলার সুযোগ নেই। অবশ্যই সেই মামলাটা আপনাকে দেখতে হবে, আরজিটা পড়তে হবে, মামলার মেরিট বিবেচনা করতে হবে, গুণাগুণ বিবেচনা করতে হবে। যেমন একটু আগে আমরা বললাম না পদের অধিকার, আপনারা কিন্তু হঠাৎ করে বলে বসলেন যে সম্মানী বা কোনো ধর্মীয় সম্মাননা খর্ব হলে সিভিল মামলা করা যায় না, হঠাৎ করে বলে বসলেন। এটার জন্যই প্রশ্নটা লিখলাম। আপনি একটা মামলা দেখার সাথে সাথেই বলতে পারবেন না যে ওর জুরিসডিকশন নাই বা এটার দেওয়ানি আদালতের এখতিয়ার নাই। আপনাকে অবশ্যই মামলার গুণাগুণ বা ম্যারিটটা বিবেচনা করতে হবে। আপনাকে দেখতে হবে যে মামলাটা কিসের জন্য করেছে। সে যখন ওই যে পুরোহিত যখন আপনার দেওয়ানি আদালতে এসে মামলা করলো, আপনি রেডিলি এটা বলতে পারবেন না যে রেডিলি ইনফার্ট, বাদ, চলে যান। যেহেতু আপনি পদ নিয়ে মামলা করেছেন, আপনার এটা চলে না, সিভিল কোর্ট এটা চলবে না, বাদ, চলে যান আপনি এখান থেকে, এটা বলার কোনো সুযোগ নেই। আপনাকে আগে দেখতে হবে যে পুরোহিত মামলাটা করেছে কেন। যদি দেখা যায় যে সে একটা নির্ধারিত সম্মানই পেত, একটা সুযোগ সুবিধা পেত, হঠাৎ করে সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, অবশ্যই সেই মামলাটা দেওয়ানি আদালতে চলে। সুতরাং আগে মামলার গুণাগুণ উপর ভিত্তি করবেন, গুণাগুণের উপর নির্ভর করবেন, ম্যারিট যাচাই বাছাই করবেন, দেন আপনি বলবেন যে আপনার এটা জুরিসডিকশন আছে বা জুরিসডিকশন নাই। একটা মামলা চোখ দিয়ে দেখা মাত্রই আপনি বলতে পারবেন না। আপনার কাছে একজন সরকারি কর্মচারী দেওয়ানি আদালতে এসে একটা মামলা করলো, আপনি দেখা মাত্রই বললেন যে না না না, এটা তো এখানে চলবে না, তুমি সরকারি কর্মচারী, তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক কি বলে এটাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাও। আপনার কাছে একটা সরকারি কর্মচারী মামলা করলো, আপনি ইনস্ট্যান্টলি বলে দিলেন তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চলে যাও, তোমার মামলা এখানে চলবে না, এটা বলার কোনো সুযোগ নেই। আপনাকে আগে দেখতে হবে ওই সরকারি কর্মচারী আপনার কাছে কি রেমেডি চাচ্ছে, সে কেন এসেছে আপনার কাছে। হতে পারে সে একটা ক্ষতিপূরণের জন্য আপনার কাছে মামলা করেছে, গভর্নমেন্ট হয়তো দীর্ঘদিন ধরে তার বেতন আটকে রেখেছে, সেই বেতনটা চাচ্ছে, তার যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিপূরণ বা কম্পেনসেশনের জন্য সে আপনার কাছে মামলা করেছে। তাহলে কম্পেনসেশন দেওয়ার অধিকার তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নাই, আপনার আছে। সুতরাং একটা মামলা দেখার সাথে সাথেই আপনি এটা বলতে পারবেন না যে মামলাটার এখতিয়ার নাই বা দেওয়ানি আদালতের এখতিয়ার নাই। আপনাকে মামলাটা ম্যারিটের উপর ভিত্তি করে বিচার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু আমাকে জানান যে ক্লিয়ার হয়েছে।
ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। বাহ, তাহলে এই যে আপনারা আমাকে বলেন যে আমরা পারি না, প্রশ্ন দেখে ধরতে পারি না, এটা তো একটা ইংরেজি প্রশ্ন ছিল, এবং এই ইংরেজিগুলো এত সহজ ইংরেজিও না, এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বোঝা যায়, কারণ এটা জুডিশিয়ারিতে প্রশ্ন এসেছে, একবার না একাধিকবার প্রশ্ন এসেছে। অবশ্যই জুডিশিয়াল সার্ভিস কমিশন এমন এমন প্রশ্নই দেয় যেটা একটু আপ টু দ্য মার্ক, স্ট্যান্ডার্ড বা একটু কঠিন প্রশ্নই তারা দেয়। সুতরাং এই প্রশ্নের যে মান দুর্বল সেটা কিন্তু বলা যাবে না। তাহলে আপনার সব থেকে বড় শত্রুটা কে? এই যে আপনি পরীক্ষায় পারেন না, নাম্বার ওঠে না, আপনি পরীক্ষায় লিখতে পারেন না, আপনার সব থেকে বড় শত্রুটা কে? ম্যাম, আমি এভাবে বুঝাইনি, আমি বলতে চেয়েছিলাম সম্মাননার সাথে সুযোগ সুবিধা থাকতে হবে, এটাই। যাক, ধন্যবাদ। আচ্ছা, আমি তো ক্লিয়ার করেছি, যদি আরেকটু বুঝিয়ে বলতেন। ওই যে আবার ব্যাকে যাবেন, রেকর্ডেড ক্লাসটা দেখবেন, এটা সেকশন 9, এই তো বুঝতে পেরেছেন। অনেক কিছু জানার ছিল, আজকে বুঝলাম আমি নিজেই। তাহলে আপনার সব থেকে বড় শত্রুটা কে? কেস রেফারেন্স বা কেস ল মানে উচ্চ আদালতের সিদ্ধান্ত। আচ্ছা, খুব ভালো হয়েছে ম্যাম। ধারা বুঝলেও উত্তর বড় করতে পারি না। উত্তর বড় করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বই পড়তে হবে। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো, এই প্রশ্নগুলো কোথায় আছে এটা লিখিত মাস্টারে বলা আছে সুন্দর করে। আপনাকে এখন, আপনি বিষয়টা বুঝেছেন, কনসেপ্ট আপনার ক্লিয়ার। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটা লিখিত মাস্টার থেকে একবার দেখতে হবে, পুরা উত্তরটা পড়তে হবে যে তারা কিভাবে লিখেছে। পুরো উত্তরটা পড়ার পরে আপনি আপনার মতো করে নিজে নিজে জিনিসটা লিখতে পারবেন, আর ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। তাহলে বাকি জিনিসগুলো বোঝার জন্য বা উত্তরটা কিভাবে বড় করতে হবে এটার জন্য একটু বই পড়তে হবে, বইটা দেখতে হবে। পুরো প্রশ্নের উত্তরটা তো যদি আমি ক্লাসে লিখি তাহলে একটা প্রশ্ন আমার ক্লাস শেষ, বাকিগুলো আর আলোচনা করার সুযোগ হবে না। হ্যাঁ, এই প্রশ্নটা 9 ধারা সেকশন 9, যে আপনি একটা মামলা দেখা মাত্রই দেওয়ানি আদালতের কোনো অধিকার নাই বা এটা রেডলি ইনফার করতে পারবেন না, আপনাকে একটু গুণাগুণের উপর নির্ভর করতে হবে। এটাও সেকশন 9 দিয়েই আপনি অ্যান্সারটা করবেন। আপনার সব থেকে বড় সমস্যাটা হচ্ছেন আপনি নিজে। আপনার সব থেকে বড় চারিত্রিক দুর্বলতাটাই হচ্ছে আপনার মন। আপনি অকারণে অনেক দুশ্চিন্তা, এবং আমি এখনো খেয়াল করলাম আপনাদের কমেন্ট মাঝে মাঝে দেখতে গিয়ে যে আপনারা প্রচুর ইংরেজিতে, সরি, প্রচুর হচ্ছে আননেসেসারি ফিয়ার এখনো আপনাদের মধ্যে কাজ করতেছে। আমার এটা লাগবে কিনা, আমি তো এটা প্রশ্নের উত্তরটা বড় করতে পারি না, বই তো আমি বড় করতে পারছি না, বা বই আমি পড়তে পারছি না, উত্তরটা আমি বড় করতে পারছি না, আমার তো সেকশন মনে থাকতেছে না। তার মানে প্রচুর চিন্তা, প্রচুর চিন্তা আপনার মাথার মধ্যে। আপনি এখনো অনেক বেশি পড়া বাদ দিয়ে এখনো অনেক বেশি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। লিখিত বই 2টা পড়বো না একটাই এনাফ? লিখিত মাস্টার তো একটাই এনাফ। এখনো অকারণে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। 2 মিনিট কথা বলবো, দেন আমরা বাকি সেকশনগুলোতে টাচ করব, বাকি সেকশনগুলো পড়বো। আপনি দেওয়ানি কার্যবিধির মানে মোস্ট হাইপড 2টা বা 3টা জিনিস অলরেডি বুঝে ফেলছেন। এখন যেটা আপনাকে মানে বোঝানোর চেষ্টা করতেছি বা এখন যেটা আপনাকে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই রিটেন পরীক্ষাটা, এটা আপনার রিজিক নির্ধারণী পরীক্ষা। আপনার একটা রিজিক নির্ধারণ করা হচ্ছে, এবং আমি এখনো খুব হতাশার সাথে দেখলাম বা খুব ডেসপেয়ার হয়েই খেয়াল করছি আপনারা এখনো ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। আপনাদের সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের কারণে আপনাদের পুরো প্রিপারেশনটা ভেস্তে যাবে, সেটা হচ্ছে আপনার অকারণ দুশ্চিন্তা, অকারণ জিজ্ঞাসিত প্রশ্ন। এই জিনিসগুলোকে নিয়ে আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। আপনি আগে ক্লাসগুলো করেন, সবগুলো ক্লাস করেন, আমার কথাগুলো শোনেন, নির্ধারিত শিক্ষকদের কথাগুলো শোনেন, আপনি সব প্রশ্নের উত্তর ক্লাসে পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক্লাসে পেয়ে যাবেন, এবং এরই সাথে সাথে আপনাকে একটু বইটা পড়তে হবে। আপনার এই যে চাকরির পরীক্ষাটা, চাকরি তো না, আপনার এই যে বার কাউন্সিল যে পরীক্ষাটা, রিটেন পরীক্ষাটা আপনি দিবেন, আপনার রিজিকটা তো নির্ধারণ হবে। আপনার দুশ্চিন্তার শেষ নেই, আমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, আমি একটা প্রশ্নকে বড় কিভাবে লিখব, আমার হাতের লেখা তো সুন্দর হচ্ছে না,
সব দুশ্চিন্তা আপনার করার দরকার নেই। পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্যবার বলেছে দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। তাহলে আপনার রিজিক নির্ধারিত হচ্ছে 7 আসমানের উপর থেকে নির্ধারণ হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সৃষ্টিকর্তার উপর একটু ভরসা রাখতে হবে এবং নিজের অধ্যবসায়টা কন্টিনিউ করতে হবে। যে প্রশ্নগুলো বা যে টপিকগুলো আজকে পড়িয়েছি এটা আপনার বই থেকে রিভাইজ করতে হবে, দেখতে হবে যে ম্যাম যে জিনিসটা পড়ালো আমাকে বইয়ের প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া আছে, কনসেপ্ট আপনার ক্লিয়ার, আপনি বিষয়টা বোঝেন। এখন উত্তরটা শুধু আপনার রিটেন মাস্টার বই থেকে, আপনার লিখিত মাস্টার বই থেকে উত্তরটা একটু বারবার দেখতে হবে, নিজে একবার বা দুইবার প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট, এটাই আপনার কাজ। আর বাকি পুরো ভরসাটুকু আপনার রাখতে হবে আপনার সৃষ্টিকর্তার উপরে। তাহলেই আপনার যে জিনিসটার জন্য আপনি ছুটছেন, যে রিজিকের জন্য আপনি ছুটছেন, সেই রিজিকটা এনশিওর করে দিবেন আল্লাহ। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতটা আমার এত পছন্দ, আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতটা ভীষণ ভালো লাগে আমার, মানে মনে হচ্ছে যে এখন আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করা দরকার। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন, আর তিনি, মানে স্বয়ং আল্লাহ নিজেই বলছেন যে আর তিনি তোমাদের অজান্তে তোমাদের জন্য এমন সব উপায় করে দেন যার কল্পনাও তোমরা করনি। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা কথা বলেছেন। সূরা আত-তালাকে 3 নম্বর আয়াতে বলছে, আর তিনি তোমাদের অজান্তে তোমাদের জন্য এমন সব উপায় করে দেন যা তোমরা কল্পনাও করো নাই। এই যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাবছেন আমি কি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবো কিনা, আমি হয়তো প্রশ্নের উত্তরটা বুঝবো না, আমার হয়তো লেখাটা টাইম মতো শেষ হবে না, লেখাটা হয়তো আপ টু দা মার্ক হবে না, এই চিন্তাগুলো আপনার না। এই চিন্তা করার জন্য তো আমরা আছি। আপনাকে ক্লাসে দেখাবো, আপনি আমাদের সাথে নির্ধারিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনার খাতা মূল্যায়ন করার জন্য আমাদের এক্সপার্ট মেন্টর টিম আছে, তারা আপনার খাতাটা মূল্যায়ন করবেন, আপনাকে ফিডব্যাক দিবেন। সুতরাং কিসে আপনার উন্নয়ন হবে সেই ভাবনাটা কিন্তু আমাদের। আপনার কাজ হচ্ছে শুধু পড়া, আর এর পরেও যতটুকু আপনার ল্যাকিংস থাকবে সেই ল্যাকিংসটা পুরোটা আপনাকে ফিল আপ করে দিবেন আপনার সৃষ্টিকর্তা, আপনার রব। তিনি আপনার জন্য এমন এমন উপায় বের করে দিবেন যেটা আপনি এই মুহূর্তে এসে কল্পনাও করতে পারতেছেন না। আপনি আজকে জানেন না আপনার লিখিত পরীক্ষাটা ভালো হবে, আপনি চিন্তাও করতে পারছেন না, কারণ আপনার সামনে আছে হতাশা, 1000 প্রতিবন্ধকতা। কিন্তু আপনার যদি আপনার রবের প্রতি ভরসা থাকে, আত্মবিশ্বাস থাকে, আপনি যদি জানেন যে সবাই আমাকে ছেড়ে দিতে পারে, সবাই আমার ভালো নাও চাইতে পারে, কিন্তু আমার সৃষ্টিকর্তা কখনো আমাকে ফেরাবেন না। যিনি আমাকে প্রিলির মতো এত জটিল একটা কম্পিটিটিভ পরীক্ষায় যেহেতু পাশ করে এসেছি, রিটেনের বৈতরণীটাও তিনি আমাকে পাশ করাবেন, এবং রিটেনের এই মহাসমুদ্রটাও আমি তার দয়াতেই পাশ করে যাব। এখন কি উপায়ে পাশ করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আল্লাহর তরফ থেকে আসে। এই জন্যই তো সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে এসে বলছে যে তোমাদের সাকসেসের জন্য, তোমাদের সফলতার জন্য এমন এমন উপায় উনি বের করে দেন যেটা তোমরা কল্পনাও করতে পারো নাই। অর্থাৎ তোমাদের স্বপ্ন পূরণের জন্য এমন এমন ব্যবস্থা করা থাকে, আল্লাহর তরফ থেকে এমন কিছু উপায় দুনিয়াতে চলে আসে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন না। ঠিক একই কথা শ্রী ভগবত গীতাতেও এসেছে। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, যাদের গীতা রেগুলার পড়ার অভ্যাস, তারা এটা জানবেন। শ্রী ভগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা একটু দেখবেন। খুব চমৎকার একটা শ্লোক বলা আছে, যারা গীতা নিয়মিত পড়েন তারা এই বিষয়গুলো জানেন। দেখেন, শ্রী ভগবত গীতার 6 নম্বর আয়াতে, 6 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর শ্লোকটা হচ্ছে অনেকটা এরকম যে মানুষ নিজের মন দ্বারা নিজেকে উন্নত করতে পারে, মানুষ নিজের মন দ্বারা নিজেকে অবনমিতও করতে পারে, কারণ মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। সেম কথাটা একটু আগে পবিত্র কোরআনে আমরা দেখেছি যে তুমি যদি তোমার রবের উপরে ভরসা করো, তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা করো, তাহলে উনি তোমার অজান্তে এমন সমস্ত ব্যবস্থা করে দিবেন যেটা তুমি কল্পনাও করো নাই। সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে এসছে। আবার একই কথা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, গীতা পড়েন, তারা জানবেন। শ্রী ভগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা হচ্ছে এরকম, মানুষ নিজের মন দ্বারা নিজেকে উন্নতি করতে পারে, আবার নিজের মন দ্বারা নিজেকে অবনতিও করতে পারে, কারণ মানুষের মনই হচ্ছে তার সব থেকে বড় বন্ধু, মনই হচ্ছে তার সব থেকে বড় শত্রু। সুতরাং আপনি যদি রিটেন পরীক্ষায় ভালো না করেন, সেটার সম্পূর্ণ দায়ভার হচ্ছে আপনার, এবং এটা পুরোটা আপনি ধরে নিবেন যে এটা হলো আপনার মনের সমস্যা। কারণ আপনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, এটা আপনার এই মাথার উপরে ডিপেন্ড করে, আপনার নিয়তের উপরে ডিপেন্ড করে।
আপনি নিজেকে কিভাবে বোঝাচ্ছেন, নিজেকে কিভাবে ট্রেন আপ করছেন, সেটার উপরে ডিপেন্ড করে। সুতরাং আমি পারবো না, আমি প্রশ্ন বুঝি না, আমার লেখা খারাপ, আমার টাইম ম্যানেজমেন্ট হবে না, এগুলো বলার কোনো সুযোগই নাই। আপনি পারেন, আপনি যে পারেন এটা আপনি প্রমাণ করে এসেছেন, এবং আপনি রিটেনেও পারবেন ইনশাল্লাহ। আর আপনি যেন পারেন সেটার জন্য আমরা এন্টায়ার মিনি ল স্কুল টিম রাত দিন এক করে পরিশ্রম করে যাচ্ছি। আপনাকে শুধু একটু আমাদের সাথে কোঅপারেট করতে হবে, ক্লাসগুলো করতে হবে, এবং যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি এই পরীক্ষাগুলোতে বসতে হবে। বাস, বাকি রাস্তা আপনার জন্য সহজ। বাকি কি করতে হবে না করতে হবে আমরা তো মেন্টর হিসেবে আপনাকে গাইড দিব, সাহায্য আসবে সাত আসমানের উপর থেকে। আপনাকে শুধু একটু আমাদের সাথে কোঅপারেট করতে হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু করার দরকার নেই। এইটুকু যদি পারেন, আমার মনে হয় যে আজকের পর থেকে আর কখনো আপনার দুশ্চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে না। আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি। আমরা পড়ছিলাম দেওয়ানি আদালতের এখতিয়ার আপনি চাইলেই যখন তখন রেডিলি ইনফার্ট করতে পারবেন না। আপনাকে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে এরপরে হচ্ছে মোকদ্দমাটা বিচার করতে পারবেন কি পারবেন না সেই সিদ্ধান্তটা নিতে হবে। এবার আমরা ওই যে আঞ্চলিক এখতিয়ারে গিয়ে পড়লাম না, সেকশন 15 থেকে শুরু করে একেবারে সেকশন 20 পর্যন্ত, এই জিনিসটা একটু আমরা দেখে আসি। সেকশন 15 থেকে শুরু করে সেকশন 20 পর্যন্ত বিষয়টা আমরা একটু দেখে আসি। সেকশন 15 তো বলছে, ওই যে আমাদের দ্বিতীয় টপিকটা ছিল কোথায় মামলা দায়ের করবেন। কোথায় মোকদ্দমা দায়ের করবেন, এটা আমাদের সেকেন্ড টপিক ছিল। মোকদ্দমা দায়েরের স্থান কোথায় করবেন। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছি যে আদালতের এখতিয়ার কি, কোন ধরনের সুটকে আমরা দেওয়ানি প্রকৃতির সুট বা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলবো, একটা দেওয়ানি আদালতের এখতিয়ার আছে কি নাই, এটা আপনি মামলা দেখার সাথে সাথে ডিসিশন নিতে পারবেন না। আপনাকে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে তারপরে ডিসিশন নিতে হবে যে আদালতের এখতিয়ারটা আছে বা এখতিয়ারটা নাই। পরের প্রশ্নটাই হচ্ছে আদালতের এখতিয়ার ডিসাইড হয়ে গেছে, আপনি এইটুকু বুঝেছেন আপনি যে কোর্টের কাছে গিয়েছেন তার সমস্ত এখতিয়ার আছে আপনার এই মামলাটা বিচার করার। ওকে, ফাইন। এর পরের প্রশ্নটাই হচ্ছে যে এখতিয়ার তো আছে আমি বুঝলাম, কিন্তু আমি এই মামলাটা আসলে দায়ের করব কোথায়, কোন কোর্টে দায়ের করব। আমি এইটা তো বুঝছি, আমি যে মামলাটা নিয়ে কোর্টের কাছে গিয়েছি এটা একটা সুট অফ সিভিল নেচার। আমি এটা তো বুঝেছি যে এটা বিচার করার ক্ষমতা ওই বিচারকদের আছেন, কিন্তু আমি এটা কার কাছে যাব? আমি কি সহকারী জজের কাছে যাব, আমি কি সিনিয়র সহকারী জজের কাছে যাব, নাকি আমি যুগ্ম জেলা ও দায়রা জজের কাছে যাব? আমি কার কাছে যাব মামলাটা নিয়ে? এই সমস্যার সমাধানটা করছে সেকশন 15। যখনই প্রশ্ন আসবে একটা মোকদ্দমা, একটা দেওয়ানি মোকদ্দমা আপনি কোথায় দায়ের করবেন, প্রথম যে প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হয় সেটা হচ্ছে ধারা 15। অ্যাকর্ডিং টু সেকশন 15 অফ সিপিসি আপনাকে বলছে প্রত্যেকটি মোকদ্দমা তা বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। এই কথাটা বুঝলে আপনার সব কথা বোঝা শেষ। এটা যদি বোঝেন আপনার সবগুলো কথা বোঝা শেষ। বলেছে আপনার এটা বিচার করার যাদের এখতিয়ার আছে, যেমন ধরেন আপনার একটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, আপনার এই মোকদ্দমার মূল্যমান বা বিষয়বস্তুর মূল্যমান আমি ধরে নিচ্ছি 12 লক্ষ টাকা। এখন যেহেতু এটা 12 লক্ষ টাকার মূল্যমান আছে, এই মামলাটা যদি দেওয়ানি প্রকৃতির মামলা হয় তাহলে এটা আপনার সহকারী জজ বিচার করতে পারে, সিনিয়র সহকারী জজ বিচার করতে পারে, যুগ্ম জেলা ও দায়রা জজ বিচার করতে পারে, কারণ তিনজনেরই আদি এখতিয়ার আছে। কিন্তু অ্যাকর্ডিং টু সেকশন 15 এটার সাথে রিলেট করে আমরা দেখব যে এই মামলাটা বিচার করার জন্য সর্বনিম্ন আদালত যেটা এখতিয়ার সম্পন্ন আমাকে সেখানেই যেতে হবে। কোনো একটা মামলা বিচার করার জন্য সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালত যেটা সে লোয়েস্ট গ্রেড থেকে আপনাকে শুরু করতে হবে। সুতরাং এই মামলাটা আপনি দায়ের করবেন সহকারী জজ আদালতে। এখন মামলার মূল্যমান যদি হতো 16 লক্ষ টাকা তখন আমরা কি করতাম?
16 লক্ষ টাকা হলে তখন তার সহকারী জজের কাছে আমরা যেতে পারবো না, কারণ ওই আর্থিক এখতিয়ারে আমরা বাধাপ্রাপ্ত হয়ে যাব। যদি মামলার বিষয়বস্তু হতো 16 লাখ টাকা, তখন আমাদের দুইজন বিচারকের মধ্যে কনফিউশন আসতো। আমরা কি সিনিয়র সহকারী জজের কাছে যাব, নাকি আমরা যুগ্ম জেলা ও দায়রা জজের কাছে যাব? ওই যে আবারও একই প্রশ্ন, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। তাহলে এই এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতটা হচ্ছে সিনিয়র সহকারী জজ, কারণ সহকারী জজের অতটুকু এখতিয়ারই নাই। তাহলে কথাটা যেহেতু বলেছে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত, সুতরাং এখানে আসতে হবে সিনিয়র সহকারী জজের কাছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়, উত্তরটা শুরুই করতে হবে সেকশন 15 দিয়ে। অ্যাকর্ডিং টু সেকশন 15, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমাটা দায়ের করতে হয়। যদি ওই মামলা আগে দেখতে হয়, তাহলে এখতিয়ারটা কি, ওই যে একটু আগে আমরা দেখে এসেছি, আঞ্চলিক এখতিয়ার দেখতে হয়, আর্থিক এখতিয়ার দেখতে হয়, বিষয়গত এখতিয়ার দেখতে হয়। সবগুলো এখতিয়ার দেখার পরে আমরা ডিসিশন নিব যে এটার মধ্যে সর্বনিম্ন আদালত কোনটা, আমরা সেখানে গিয়ে মামলাটা দায়ের করব। এর পরের প্রশ্নটা হচ্ছে, আপনার মামলার বিষয়বস্তু বা আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করতে গিয়ে আমরা যদি দেখতে পাই যে বিষয়বস্তু একটা জায়গাতে অবস্থিত, তাহলে মামলাটা আমি করব কোথায়, তাই না? মামলাটা যখন আমার দায়ের করতে হয় ইনস্টিটিউশন অফ সুট, তখন আরেকটা জিনিস আমাকে দেখতে হয় যে মামলাটা আমি কোন প্লেসে দায়ের করব। এইটুকু তো আমি বুঝলাম যে মামলাটা এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হয়, এটা আমি বুঝছি। পরের প্রশ্ন হচ্ছে, বুঝছি তো সর্বনিম্ন আদালতে দায়ের করতে হয়, তাহলে কোথায় দায়ের করব, আমি কোন প্লেসে গিয়ে দায়ের করব, বা কোন আদালতে, অনেকগুলো উপজেলা অনেকগুলো আদালত, কোন আদালতে গিয়ে মামলাটা দায়ের করব? এই সমস্যার সমাধান করছে ধারা 16। ধারা 16 আপনাকে এসে বলছে বিষয়বস্তু যেখানে মোকদ্দমা সেখানে। তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দায়ের করতে গিয়ে প্রথমে খুঁজে বের করবেন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত কোনটা। আপনি খুঁজে বের করেছেন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতটা, ধরেন সেটা অ্যাসিস্ট্যান্ট জাজ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। এরপরে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মামলাটা আপনি কার কাছে যাবেন। আপনি কি সহকারী জজ নকলার কাছে যাবেন, নাকি সহকারী জজ নালিতাবাড়ী উপজেলায় যাবেন, নাকি সহকারী জজ আপনি সদরে যাবেন, কার কাছে যাবেন এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। নাকি আপনি ঝিনাইগাতীতে যাবেন, কোথায় যাবেন আপনি, আসলে কোন উপজেলায় গিয়ে আপনি মামলাটা দায়ের করবেন। তখন আপনাকে দেখতে হয় যে আপনার মোকদ্দমার বিষয়বস্তুটা যেখানে, আপনি ঠিক সেই কোর্টের চার্জে যিনি আছেন সেখানে গিয়ে মামলাটা দায়ের করবেন। যেমন শেরপুরে ধরেন আপনার বিষয়বস্তুটা হচ্ছে ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত আপনার জমিটা, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে ঝিনাইগাতী কোর্টের চার্জে কে আছে, কোন সহকারী জজ ঝিনাইগাতী কোর্টে বসে, আপনাকে সেই ঝিনাইগাতী সহকারী কোর্টে গিয়ে মামলাটা দায়ের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে একদম সহজভাবে প্লেসেস অফ ইনস্টিটিউশন অফ দ্য সুট, মোকদ্দমা কোথায় দায়ের করবেন। প্রথম কথা হচ্ছে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত ধরেন সেভারেল আছে, ধরেন সহকারী জজ আছে 4 জন, কার কাছে যাবেন? আমরা তো এইটুকু বুঝছি মোকদ্দমার মূল্যমান 12 লাখ টাকা, আমাদেরকে যেতে হবে সহকারী জজের কাছে। একটা মিনিট। যেটা বলছিলাম, প্রথমে তো এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতটা খুঁজে বের করেছেন, এরপরে দেখলেন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত আছে 4টা, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত আছে 4টা সহকারী জজ আদালত আছে। তাহলে এখন কার কাছে যাবেন? বলছে আপনার বিষয়বস্তু যেখানে, আপনার মামলাটা সেখানে করতে হবে। বিষয়বস্তু যদি সদরে থাকে তাহলে সদরের সহকারী জজ যিনি তার কাছে যাবেন। বিষয়বস্তু অন্য উপজেলায় থাকলে যেই উপজেলায় অবস্থিত সেইখানে যাবেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই নিয়মটা সাকসেশন মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার বিষয়বস্তু যেখানে, মামলাটা সেখানেই করতে হবে। আচ্ছা, গেল, আমরা বুঝলাম যেখানে মামলার বিষয়বস্তু আমাকে সেখানেই যেতে হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে যে আপনার যদি বিভিন্ন আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তিটা অবস্থিত হয়, তখন আপনি কোথায় যাবেন। এটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে, আমি বুঝছি আমার সম্পত্তি একটা জায়গায় অবস্থিত,
যেখানে অবস্থিত আমি সেই কোর্টে গিয়ে মামলাটা করব। এখন বলেছে যে বিষয়বস্তু বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত, তখন কি করব? এরকম যদি ঘটনা ঘটে তখন কি করবো? আচ্ছা, এরকম ঘটনা কেমনে ঘটে? এরকম ঘটনা যদি হয় তখন কেমনে করব? একাধিক আদালতের এখতিয়ারের মধ্যে যদি যায়, যেমন মনে করেন আপনার যে জমিটা আছে, এই জমিটা ধরেন কিছু অংশ পড়েছে সদরে, এই যে ধরেন কিছু অংশ পড়েছে সদরে, কিছু অংশ পড়েছে ধরেন নকলায়, আবার মনে করেন কিছু অংশ পড়েছে নালিতাবাড়িতে। আপনি এখন কি করবেন? কিছু অংশ পড়েছে হচ্ছে নালিতাবাড়িতে, তাইলে আপনি মামলাটা এখন কোথায় করবেন? আপনার মাথাটা মানে গরম হয়ে গেল না? প্রথমে আমরা বললাম এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে, খুঁজে দেখলেন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত আছে 4টা। পরে এসে আপনাকে বললাম বিষয়বস্তু যেখানে, মামলাটা সেখানেই করবেন। আপনি এসে দেখলেন যে কি ব্যাপার, আমার বিষয়বস্তু তো 3টা উপজেলার মধ্যে অবস্থিত, তাহলে আমি কার কাছে মামলা করব? আমি কি গিয়ে 3জন সহকারী জজের কাছেই মামলাটা দায়ের করে দিব? এই সমস্যার সমাধান করছে সেকশন 17। সেকশন 17 আপনাকে বলছে যে আপনার বিষয়বস্তু যদি বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত হয়, তাহলে আপনি যে কোনো একটা আদালতে মামলা দায়ের করতে পারবেন। যেমন আপনার বিষয়বস্তুটা সদরে আছে, নকলায় আছে, নালিতাবাড়িতে আছে, আপনি যে কোনো একটা আদালতে গিয়ে মামলাটা দায়ের করতে হবে, দায়ের করতে পারবেন। আপনি চাইলে সদরে করতে পারেন, নকলায় করতে পারেন, নালিতাবাড়িতে করতে পারেন। এই জায়গাতে আপনার সুবিধা, যেই জায়গায় আপনার সুবিধা হবে আপনি সেখানে গিয়ে মামলা দায়ের করবেন। তাহলে আপনার বিরোধীয় বিষয়বস্তু যদি সেভারেল জায়গায় অবস্থিত হয়, যে কোনো একটা আদালতে গিয়ে আপনি মামলাটা দায়ের করতে পারেন। তবে এক্ষেত্রে দেখতে হয় যে আপনার অধিকাংশ বিষয়বস্তু যেখানে পড়েছে সেই আদালতে মামলাটা দায়ের করাটাই প্রযোজ্য। অধিকাংশ বিষয়বস্তু যেখানে পড়েছে সেখানে মামলা দায়ের করাটাই উত্তম। যেমন ধরেন আপনার জমিটা যদি হয় 20 শতক, ধরেন এই 20 শতকের মধ্যে 10 শতকই পড়লো হচ্ছে সদরে, নকলায় পড়লো 5, নালিতাবাড়িতে পড়লো 5। সেক্ষেত্রে আপনার জন্য প্রেফারেবল হচ্ছে সদর কোর্টে গিয়ে মামলা করা। আবার মনে করেন আপনার জমি আছে 15 শতক, 15 শতকের মধ্যে ধরেন আপনার 3টা জায়গাতে 5-5 করে পড়ছে, 3টা জায়গাতে 5-5 করে পড়ছে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কোর্টে গিয়ে মামলা দায়ের করতে পারবেন। তবে আমরা যেটা পরামর্শ দেই আপনার বিরোধী বিষয়বস্তুর বেশিরভাগ যে জায়গায় অবস্থিত আপনি সেই কোর্টে গিয়ে মামলা করেন। তাহলে বিষয়টা ক্লিয়ার। যদি বিরোধী বিষয়বস্তু ভিন্ন ভিন্ন কোর্টের এখতিয়ারে গিয়ে পড়ে, তখন যে কোনো একটা আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন। তবে অধিকাংশ বিষয়বস্তু যেখানে, সেই কোর্টে মামলা করাটা প্রেফারেবল। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম সেকশন 17টা আমরা বুঝলাম। এবার আপনাকে প্রশ্ন যদি করে যে আপনার আদালত সমূহের স্থানীয় এখতিয়ার যদি অনিশ্চিত হয় তখন কি করবেন? আপনার আদালতের এখতিয়ারটাই যদি অনিশ্চিত হয়, আপনি বুঝতেই পারতেছেন না আপনার এই জমিটা আসলে কোথায় অবস্থিত, তখন কি করবেন? এতক্ষণ পর্যন্ত তো আমরা এটা বুঝছি, জেলার ক্ষেত্রে কি হবে? একই জিনিস প্রযোজ্য, জেলার ক্ষেত্রে সেম রুলই প্রযোজ্য। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আদালতের স্থানীয় এখতিয়ারটা যদি অনিশ্চিত হয় তখন কি করবেন? প্রথমে আপনাকে আমি শিখাইলাম যে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে গিয়ে মামলা দায়ের করতে হয়। আপনি বুঝে শুনে হাসি মুখে কোর্টে চলে আসলেন। এরপরে আপনি এসে দেখলেন যে কি ব্যাপার, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত তো আছে 4টা, তাহলে কই যাব? আপনাকে আমি শেখালাম ধারা 16 অনুযায়ী যেখানে বিষয়বস্তু সেখানেই মামলা দায়ের করবেন। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। একটু পরে এসে আপনি দেখলেন যে আপনার বিষয়বস্তু তো একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত। সমাধান দিলাম 17 নম্বর ধারায় এসে। আমি বললাম যে কোনো একটা আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন। এবার এসে 18 নম্বর সেকশনে আপনি দেখতেছেন আপনার বিরোধীয় বিষয়টা যে কোন জায়গাতে অবস্থিত এটাই আপনি ধরতে পারতেছেন না। কার আদালতের এখতিয়ারের মধ্যে আপনার মোকদ্দমার বিষয়বস্তুটা পড়েছে সেটা আপনি নির্ধারণই করতে পারতেছেন না, বুঝতেই পারতেছেন না যে আপনার জমিটা আসলে কোথায় পড়েছে।
এখন বিচারক তো আর আপনার এখতিয়ার নির্ধারণ করে দেয় না, বিচারক তো আপনার মামলার সময় আপনাকে বলে দিবে না যে তুমি আমার কাছে আসো, অমুক কোর্টে যাও, তমুক কোর্টে, যেগুলো তো বিচারক বলে না। সুতরাং ফাইলিং এর সময় আপনার মধ্যে যদি এরকম দ্বন্দ্ব দেখা দেয়, আপনি যদি না বুঝতে পারেন যে কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, অনিশ্চয়তা দেখা দিলে এটার সমাধান দিয়েছে সেকশন 18-এ। বলছি আপনার যদি এখতিয়ারটা এরকম মনে হয় যে একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত, বা কোথায় কোন আদালতের এখতিয়ারে অবস্থিত আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যে কোনো একটাতে গিয়ে মামলা দায়ের করতে পারবেন। যেমন আপনার জমিটা, যে আবারও আসে, আপনার জমিটা কি, আপনার যে জমিটা, এটা কি আসলে সদর কোর্টে পড়েছে নাকি নকলা কোর্টে পড়েছে, আপনি বুঝতে পারতেছেন না। আসলে আপনার কাছে কনফিউশন লাগছে, কখনো মনে হচ্ছে সদরে পড়েছে, কখনো মনে হচ্ছে নকলা কোর্টে পড়েছে, আপনি নিশ্চিত না। যদি আপনার মধ্যে কোনো অনিশ্চয়তা দেখা দেয়, তখন বলছে আপনি দুইটার যে কোনো একটাতে দায়ের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার মধ্যে যদি কোনো অনিশ্চয়তা দেখা দেয়, আপনি যে কোনো একটা আদালতে গিয়ে দায়ের করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে মামলা কোথায় দায়ের করবেন এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, আমাদের 4টা রিলিভেন্ট সেকশন মনে রাখতে হয়। মোকদ্দমা কোথায় দায়ের করবেন, মোকদ্দমা কোথায় দায়ের করবেন এই সংক্রান্ত বিষয় আমাদের 4 ধরনের প্রশ্ন অ্যারাইজ হয়। প্রথমে হচ্ছে ধারা 15, এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে। 16তে এসে আমি বললাম বিষয়বস্তু যেখানে, মোকদ্দমা সেখানে। 17তে এসে আমি বললাম একাধিক আদালতের এখতিয়ার যে কোনো একটাতে। আর 18তে এসে আমি বললাম এখতিয়ার অনিশ্চিত, তখন এসে আমি বললাম যে কোনো একটাতে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? যে কোনো এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে, বিষয়বস্তু যেখানে, মোকদ্দমা সেখানে। এটা হচ্ছে 16 নম্বর ধারার বিষয়বস্তু। 17 নম্বর ধারায় বলছে একাধিক আদালতের এখতিয়ার আসলে যে কোনো একটাতে। 18 নম্বর এসে বলছে এখতিয়ার অনিশ্চিত হলে যে কোনো একটাতে করা যাবে। এখন হচ্ছে প্রশ্ন হতে পারে যে এখান থেকে আসলে রিটেনে কি প্রশ্ন করে। রিটেনে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করবেন, একদম ডিরেক্ট প্রশ্ন করতে পারে যে একটা দেওয়ানি মোকদ্দমা দায়েরের কি কি বিধান আছে। যদি এই প্রশ্নটা করে যে দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করবেন বা দেওয়ানি মোকদ্দমা দায়ের সংক্রান্ত বিধি কি কি আছে, তখন আপনি 4টা নিয়মই ছোট ছোট করে 2 লাইন 2 লাইন করে লিখে দিবেন। আর অথবা আপনাকে স্পেসিফিক্যালি প্রশ্ন করতে পারে যে আপনার একটা বিরোধীয় বিষয়বস্তু যেখানে, মানে কোন আদালতে অবস্থিত, এখতিয়ার সম্পর্কে আপনার জানা নাই, তখন কি করবেন। যদি এরকম স্পেসিফিক্যালি ধারা দিয়ে প্রশ্ন করে, আপনি উত্তর করবেন। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোন আদালতের এখতিয়ার যদি অনিশ্চিত হয়, তখন মামলা কোথায় দায়ের করতে হয়, তখন আপনাকে ধারা 18 দিয়ে সেটা উত্তর করতে হবে। আপনাকে যদি প্রশ্ন করে যে আপনার বিরোধীয় বিষয়বস্তুটা ভিন্ন ভিন্ন এখতিয়ারে অবস্থিত, ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত, আপনি কি করবেন, 17 দিয়ে উত্তর করবেন। আর যদি সরাসরি আপনাকে প্রশ্ন করে যে দেওয়ানি মোকদ্দমার এখতিয়ার নিয়ে বা কোথায় দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়, তখন এই 4টা মিলায়ে একটা অ্যান্সার করবেন। ক্লিয়ার বিষয়টা এটা? তাহলে আমাদের যে যে টপিক ছিল, আমাদের 2 নাম্বার টপিকটাও সাকসেসফুলি শেষ। বিষয়বস্তু ভিন্ন ভিন্ন জেলা আদালতের এখতিয়ার হলে তখন কি হবে, এটার উত্তরটা সোহাগ আপনি দেন তো। ভিন্ন ভিন্ন জেলায় হইলে তখন কি হবে? 18-র একটা এক্সাম্পল প্লিজ। এক্সাম্পল তো আমি দিয়েছি যে আপনার জমিটা এমন ভাবে অবস্থিত আপনি বুঝতেই পারতেছেন না যেটা কি নকলার মধ্যে পড়ছে নাকি সদরের মধ্যে পড়ছে না নালিতাবাড়িতে পড়ছে। আপনি নিশ্চয়তার সাথে, আপনার কাছে কাগজপত্র নাই, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারতেছেন না জমিটা এমন একটা জায়গায় পড়ছে যেটা দাগ খতিয়ান দিয়ে আপনি ধরতেই পারতেছেন না যে আমার জমিটা আসলে কোথায় অবস্থিত, তখন কি করবেন? বলছে তখন যে কোনো একটা আদালতে, আপনার যে জায়গায় মনে হচ্ছে যে কোনো একটা আদালতে আপনি দায়ের করে ফেলবেন। আচ্ছা, ভিন্ন ভিন্ন বিষয়বস্তু হলে তখন কি করবেন? ভিন্ন ভিন্ন জেলা আদালতের এখতিয়ার হলে তখন কি করবেন? এটার উত্তরটা আপনি নিজে দিবেন।
উদাহরণ কি দিতে হবে? এটা ডিপেন্ড করছে আপনার প্রশ্নটা কত নাম্বারের জন্য করলো। যদি ধরনের প্রশ্ন 10 নম্বরের জন্য করে তাহলে তো 2 লাইন করে লিখলেই শেষ। কারণ আপনাকে একটাই প্রশ্ন করলো যে এখতিয়ার অনিশ্চিত হলে আপনি মোকদ্দমা কোথায় দায়ের করবেন। এরকম যদি কোনো প্রশ্ন আসে, নাম্বার দিয়ে দিল 10, তখন ছোট্ট নিজের মতো করে একটা এক্সাম্পল দিয়ে দিবেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? 15 থেকে 18 নাম্বার একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু সেকশন 9-এ চলে আসি। বিষয়বস্তু কিছু অংশ ঢাকা, কিছু অংশ চট্টগ্রামে। বাটোয়ারা মামলা কোথায় করতে হবে? যেখানে অধিকাংশ বিষয়বস্তু অবস্থিত সেখানে। আপনার যদি অধিকাংশ ঢাকায় হয় তাহলে ঢাকায় করবেন, অধিকাংশ চট্টগ্রামে হলে চট্টগ্রামে করবেন। যদি সমভাবে অর্ধেক ঢাকা অর্ধেক চট্টগ্রামে হয়, যে কোনো একটা আদালতে আপনি মামলা করবেন। আচ্ছা, এবার বলতেছে এতক্ষণ পর্যন্ত তো আপনি আপনার বিরোধীয় বিষয়বস্তু নিয়ে মামলাটা করলেন, এতক্ষণ পর্যন্ত আপনি আপনার বিরোধীয় বিষয়বস্তু নিয়ে মামলাটা দায়ের করলেন। এবার আপনাকে বলছে যে আপনার এই যে একটু আগে এতক্ষণ ধরে আপনারা আমাকে প্রশ্ন করে গেলেন অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি হলে কি হবে আমাকে একটু বলেন তো, অস্থাবর সম্পত্তি হলে কোথায় যেতে হবে, কি করতে হবে একটু বলেন তো। এই সংক্রান্ত জিনিসের সমাধান দিচ্ছে ধারা 19। ধারা 19 আমাদেরকে এসে বলছে যে কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি যদি কোনো অনিষ্ট করা হয়, সেটার ক্ষতিপূরণের মামলা কোথায় করবেন? ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি অনিষ্টের ক্ষতিপূরণের মোকদ্দমা কোথায় করবেন, এই সংক্রান্ত বিধান আলোচনা করা আছে ধারা 19-এ। আচ্ছা, কেমনে ক্ষতিপূরণের মামলা করবেন? প্রথমে আসেন, আপনারা এতক্ষণ ধরে অস্থাবর সম্পত্তি নিয়ে, এখনকার খতিয়ানে মৌজা থানা সবকিছুই তো স্পষ্ট করে লেখাই থাকে, তাহলে আবার কনফিউশন হবে কেন? নাসির আহমেদ, আপনার একটা জমি আপনার দাদার বড়দাদার তার দাদার তার দাদার জমি, আপনার কাছে খতিয়ান নাই, মিউটেশন করা নাই, নামজারি করা নাই, জমির দলিলটাও নাই, কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আপনার বাবা আপনি জমির দখলে আছেন, জমিটা কালকে এসে কেউ বেদখল করতে যাচ্ছে, আপনি ছেড়ে দিবেন? হঠাৎ করে এসে আপনাকে অবৈধ দখল করতে যাচ্ছে, আপনি ছেড়ে দিবেন? এবং আপনার জমিটা এটা আসলে কোন মৌজার অধীনে অবস্থিত, কোন উপজেলায় অবস্থিত আপনি বুঝতে পারছেন না, ছেড়ে দিবেন আপনি তাকে? আপনার কাছে জাস্ট বিকজ একটা জমির দলিল নাই, একটা জমির পারফেক্ট কাগজটা আপনার কাছে নাই, আপনি যেন কোর্টে মামলা করবেন না? সবকিছু স্পষ্ট করে লেখা থাকে, সবার কাগজকে আপ টু ডেট করা থাকে? অসংখ্য মামলা আমরা প্রতিদিন পাই, যার কাগজ ঠিক থাকে না, সে বলতে পারে না জমিটা কার নামে রেজিস্ট্রি করা, জমির দলিল আমাকে দেখাতে পারে না, তাই বলে কি তার বিচার প্রার্থী হওয়ার কোনো অধিকার নাই, বা তার কি বিচার প্রার্থনা করার কোনো অধিকার নাই? অন্য যে এখতিয়ার ছিল ওই আদালতে মামলা করলে কি হবে? ওই যে ভিন্ন ভুল আদালতে, এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে কি হয় তাইলে? অ্যাকর্ডিং টু অর্ডার 7 রুল 10 অনুযায়ী আপনি যদি এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করেন, আরজি ফেরত দেওয়া হয়। প্রপার আদালতে মামলা দায়েরের জন্য আরজি ফেরত দেওয়া হয়। যেমন আমার কাছে আসলেন, আমি সদর কোর্টে, আমার কাছে এসে একটা মামলা দায়ের করলেন, আমি দেখলাম আপনার এখতিয়ার নাই, আপনার এখতিয়ারটা নাই, তখন আমি কি করব? আপনার মামলার আর্জিটা ফেরত দেওয়া হবে। অর্ডার 7, আদেশ আদেশ 7 রুল 10, আদেশ 7 বিধি 10 অনুযায়ী আপনার আর্জিটা ফেরত দেওয়া হবে। অর্ডার 7 রুল 10। এবারে আসেন কোন ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। দেখেন, অস্থাবর সম্পত্তি যেহেতু মুভেবল থাকে, চলমান অবস্থায় থাকে, সুতরাং এটা আসলে কোথায় অবস্থিত বা এটার ব্যাপারটা হচ্ছে কোথায় আপনি মামলা করবেন, এই জিনিসটা যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করাটা কষ্ট হয়ে যায়। কারণ মুভেবল প্রপার্টি তো মুভ করতেই থাকে, এটা চলতেই থাকে চলমান অবস্থায়। যেমন মনে করেন আমার একটা গাড়িটা হচ্ছে একটা মুভেবল প্রপার্টি।
আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা হচ্ছে একটা মুভেবল প্রপার্টি। আপনি আমার এই গাড়ির যদি একটা অনিষ্ট সাধন করেন, তাহলে এটার ক্ষতিপূরণের মামলাটা আমি আসলে কোথায় করব? কিংবা আমি একজন ব্যক্তি, আপনি আমার ব্যক্তি বিশেষের যদি কোনো অনিষ্ট সাধন করেন, তাহলে আমি তো ধরেন চলমান অবস্থায় আছি, আমি মামলাটা কোথায় দায়ের করব? এই সমস্যার সমাধান দিয়েছে, সেকশন 19-এ। সেকশন 19-এ বলছে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির আপনি যদি কোনো ক্ষতি করেন, কারণ মামলাটা আপনি আসলে কখন করবেন, বা একটা মোকদ্দমা আপনি আসলে কখন দায়ের করবেন? যখন আপনার কোনো অনিষ্ট সাধন হবে, যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ করবে, যখন কোনো ঝামেলা করবে, তখনই তো আপনি মামলাটা দায়ের করবেন। তার আগে তো মামলা দায়ের করার প্রশ্নই ওঠে না। যখন আপনার ওই সম্পত্তি, সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক, কোনো একটা ঝামেলা লাগবে, একটা গ্যাঞ্জামে পড়বেন, তখনই তো আদালতের দ্বারস্থ হবেন প্রতিকার পাওয়ার জন্য। তাহলে যদি আপনার কোনো ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির অনিষ্ট করে, ক্ষতি করে, সেটার ক্ষতিপূরণের জন্য আপনি মামলাটা কোথায় করবেন, এই সংক্রান্ত বিধান আলোচনা করা আছে সেকশন 19-এ। অ্যাকর্ডিং টু সেকশন 19, কোনো ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তি যদি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট হয়, ধরেন আপনি ক্ষতি করলেন এক জায়গায়, ক্ষতি করা হলো এক জায়গায়, যিনি ক্ষতি করলেন অর্থাৎ বিবাদী, তিনি অন্য জায়গায়, বাদী কি করবে এক্ষেত্রে? কি করবে? ভালো করে শুনেন, আপনার একটি ইমুভেবল প্রপার্টি, এই প্রপার্টিটার ক্ষতি করা হলো এক জায়গায়, যিনি ক্ষতি করলো অর্থাৎ যার বিরুদ্ধে আপনি গিয়ে মামলাটা করবেন, তিনি থাকেন ধরেন আরেকটা জায়গায়। ফর এক্সাম্পল আপনাকে বলি, যেমন মনে করেন আমার গাড়িটা এখন শেরপুর কোর্টে আছে বা শেরপুর জেলাতে আছে। আপনি আমার এই গাড়িটাকে ধরেন আগুন দিয়ে পুড়াই দিলেন বা আমার গাড়ির ভাঙচুর করলেন, আপনি করলেন। ক্ষতিটা কোথায় করলেন? শেরপুরে। ক্ষতি করার পরে আপনি মনে করেন বসবাস করেন ঢাকায়, আপনি আস্তে করে ঢাকায় চলে গেলেন। তাহলে এই যে আপনি আমার একটা অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধন করলেন, আমি মামলাটা আসলে কোথায় করব? কারণ আমার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে এক জায়গায়, বিবাদী বসবাস করে আরেক জায়গায়, তাহলে মামলাটা কোথায় করব? আমার কজ অফ অ্যাকশন বা মামলা দায়েরের কারণ উদ্ভব হয়েছে শেরপুরে, আবার আপনি থাকতেছেন হচ্ছে, মানে যার বিচারটা আমি চাইতেছি, যার বিচার আমি চাচ্ছি বা যার বিরুদ্ধে আমি ক্ষতিপূরণটা চাচ্ছি, উনি আছেন ঢাকায়, আমি মামলাটা কোথায় করব? এই সমস্যার সমাধান দিচ্ছে হচ্ছে সেকশন 19। সেকশন 19 আমাদেরকে বলছে যে যদি একটা সীমারেখার মধ্যে ক্ষতি করা হয় স্থানীয় আদালতের, এবং বিবাদী যদি অন্য কোনো স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করে, তাহলে বাদী তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটাতে করতে পারবে, যে কোনো একটাতে। এটা বাদী তার ইচ্ছা অনুযায়ী করতে পারবে। অর্থাৎ আমার জমির, আমার গাড়ির ক্ষতি করা হলো শেরপুরে, বিবাদী বসবাস করে, বা আপনি আমার ক্ষতি করে আপনি চলে গেলেন হচ্ছে ঢাকায়, তাহলে আমি আমার কনভেনিয়েন্স অনুযায়ী দুইটার যে কোনো একটাতে দায়ের করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি চাইলে শেরপুরেও করতে পারি, আমি চাইলে ঢাকাতেও করতে পারি, এটা ডিপেন্ড করে আমার কনভেনিয়েন্সের উপরে। আমি ডেফিনেটলি শেরপুরেই করবো, কারণ আমি এখানে থাকি। সুতরাং বলছে যে যদি আপনার কোনো অস্থাবর সম্পত্তির ক্ষতি করা হয় বা আপনার যদি ব্যক্তি বিশেষের কোনো ক্ষতি করা হয়, আপনি যদি ক্ষতিপূরণের মামলা করতে চান, ক্ষতিপূরণের মোকদ্দমা দেখলেই মনে করবেন সেকশন 19। ক্ষতিপূরণের মোকদ্দমা দেখলেই আপনাকে বুঝতে হবে সেকশন 19। কোথায় মামলা করবেন? হয় মামলা করবেন যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, অথবা যেখানে বিবাদী বসবাস করে, যে কোনো একটাতে। বিষয়টা ক্লিয়ার? না, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তো আমাদের 15 থেকে 18 পর্যন্ত নিয়ম প্রযোজ্য হবে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনি যদি মামলা করতে চান, তাহলে আপনাকে 15 থেকে 18 পর্যন্ত নিয়ম অনুসরণ করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। বিষয়বস্তু যেখানে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে একটু মনে রাখেন, স্থাবর সম্পত্তি হলে, আপনাকে 15 থেকে শুরু করে 18 নিয়ম অনুসরণ করতে হবে। আর যদি অস্থাবর সম্পত্তি,
অথবা আপনি কারো বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণের মামলা করেন, সেক্ষেত্রে আপনাকে বিধান অনুসরণ করতে হবে 19 এবং 20-এর। এখন ক্লিয়ার ব্যাপারটা? 19 অথবা 20-এ। এখন দেখেন বিষয়টা ক্লিয়ার কিনা। যদি আপনার অস্থাবর সম্পত্তি হয় কিংবা কোনো ক্ষতিপূরণের মামলা করেন, তখন আপনাকে যেতে হবে সেকশন 19 এবং সেকশন 20-এ। কিন্তু আপনার যদি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো মোকদ্দমা হয়, তখন 15 থেকে 18-এর মধ্যে যাবেন। ক্লিয়ার? আজকে আমরা এই সেকশন 19 পর্যন্ত পড়ে শেষ করছি। আগামী ক্লাসে আমরা সেকশন 20 থেকে 24 পর্যন্ত যাব, এবং যেহেতু আজকে আমরা নির্ধারিত পড়ার বাইরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সুতরাং রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা আগামীকালকে আপনাদের সাথে আমার ক্লাস আছে। আগামীকালকের ক্লাসে আমরা আলোচনা করব। আগামীকালকের ক্লাসে রেস সাবজুডিস রেস জুডিকাটা আলোচনা করব, এবং সেই সাথে আমরা প্লিডিংস, এই যে আরজি, সমন, তারপর হচ্ছে আরজি ফেরত, লিখিত জবাব, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর দুটা জিনিস শুধু একটু মনে রাখবেন, সেকশন 20 আমরা পড়ি নাই, সেকশন 20 আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আগামীকালকে পড়বো। আজকে সেকশন 20 পর্যন্ত আমরা যাই নাই, কালকের ক্লাসে আমরা যাব। কালকের ক্লাসে আমরা সেকশন 20 কোথায় হয়, কখন 19 হবে, এই বিষয়গুলো নিয়ে কালকের ক্লাসে আমরা আলোচনা করব। তবে আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, যতটুকুই ক্লাসে আমরা পড়েছি এটা একটু লিখিত মাস্টার থেকে দেখে নিবেন। যতটুকুই আজকে ক্লাসে আলোচনা হয়েছে, যে কি কি প্রশ্ন আসে, এই জিনিসগুলো লিখিত মাস্টার বইটা থেকে একটু পড়ে নেবেন, এবং আগামীকালকে আমরা আসলে কি কি পড়বো এটাও একটু বই থেকে দেখে আসবেন। তাহলে আমার কথাগুলো ধরতে আপনার সুবিধা হবে। ক্লিয়ার বিষয়টা? আগামীকালকে সবার সাথে আবার দেখা হচ্ছে, বিশেষ করে যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তাদের সাথে আমাদের ক্লোজ গ্রুপটাতে আগামীকালকে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।